ওকে, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের ক্যাট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতির উপলক্ষে এবং ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা উপলক্ষে আয়োজিত ফ্রি ক্লাসের সবাইকে স্বাগত। আজকের ফ্রি ক্লাসে মূলত আমাদের টপিকটা হচ্ছে বীজগণিত, এবং সেই বীজগণিতের বিশেষ করে ক্যাট কলেজ ভর্তি পরীক্ষা বিগত বছরগুলোতে বীজগণিতের যেই ধরনের সমস্যাগুলো পরীক্ষা এসেছে সেই সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করব। এর পাশাপাশি ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার প্যাটার্নে যেহেতু আর অল্প কিছুদিন, 1 মাসের মতো সময় বাকি আছে, 1 মাস একটু, 1 মাসের হয়তো 1 মাস 20, আজকে কত, আজকে তো 8 তারিখ। 1 মাস 19 দিন, সর্বোচ্চ 18-19 দিন বাকি আছে। তো এর মাঝখানে আপনার আবার ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা যারা দিচ্ছেন এদের বেশিরভাগই স্কুলের আপনাদের বার্ষিক পরীক্ষার মাঝখান দিয়ে যেতে হবে। সো প্রিপারেশন টাইমটা একেবারেই কম। এই কম সময়ের প্রিপারেশনটা আপনাদের আসলে শেষ পর্যন্ত খুব হেল্প করবে। এই সময়টাতে শেষ মুহূর্তে এসে আসলে প্রিপারেশনটা খুব ভালো করে নিতে হয়। তো তার ব্যাপারেও আমরা হয়তো ক্লাসের মাঝখানে একটু একটা কথা বলবো। এছাড়া ক্লাস ক্যাড কলেজে ভর্তি পরীক্ষা সম্পর্কে বা অন্যান্য কিছু সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা তো আমরা ডেফিনেটলি অ্যান্সার করবো। ঠিক আছে, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি গাজী গোলাম মাহবুব, এক্স ক্যাডেট কুমিল্লা ক্যাডেট কলেজ, 2009-2015 ব্যাচ। মানে আমি 2009 সালে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এবং পরবর্তীতে কুমিল্লা ক্যাডেট কলেজে আমি পড়াশোনা শুরু করি এবং ক্যাডেট কলেজে পড়াশোনা শেষ করে চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি চুয়েট থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে আমি আমার বিএসসি ডিগ্রি কমপ্লিট করি। এখন পড়াশোনার পাশাপাশি আপনাদের সাথে একটু সময় টুকটাক কাটাই। আমি যা জানি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনারা যা জানেন সেটা আমি জানার চেষ্টা করি। সো আজকে ক্লাসটাও ইন্টারেক্টিভ করার চেষ্টা করবো। শুধুমাত্র আমি অ্যান্সার দিব সেটা না, আমার প্রশ্নগুলো আমি আপনাদেরকে জানাবো, আপনাদের কাছ থেকে জানতে চেষ্টা করবো সঠিক অ্যান্সার কোনগুলো। যদি আপনারা সঠিক অ্যান্সার দিতে পারেন ভেরি গুড, না দিতে পারলে সেই সব সমস্যাগুলো সমাধান করব। একই সাথে এর ব্যাখ্যা, সমস্যাগুলো কিভাবে সমাধান করলে বেস্ট হয়, একই অঙ্ক হাজার হাজার ওয়েতে সমাধান করা যেতে পারে। তবে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে এফিশিয়েন্ট, সবচেয়ে কম সময়ে, অল্প সময়, দ্রুত সময়ে কিভাবে আপনি অ্যান্সার করতে পারেন, অথবা এই অ্যান্সার গুলো কিরকম হতে পারে সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলার চেষ্টা করব। ওকে, আমাদের ফ্রি ক্লাস গুলোতে অথবা আমাদের রেগুলার ব্যাচ গুলোতে যেটাই বলেন না কেন, আমরা কিছু নিয়ম আসলে ফলো করি। প্রথম নিয়মটা হচ্ছে আমরা ক্যামেরাটা আসলে সবাই অন করার চেষ্টা বা অন রাখার চেষ্টা করবো। এর কারণ হচ্ছে ইন্টারাকশন একটা বিষয় আছে। আমি আপনাকে দেখতে না পারলে বা আপনি আমাকে দেখতে না পারলে আপনার যেরকম বোর লাগবে, আমি যদি এখন ক্যামেরা অফ করে কথা বলে যাই, ক্লাস নিয়ে যাই, আপনি দেখবেন যে 5 মিনিট পরে আপনার খুব বোর লাগতেছে যে কি ক্লাস নিচ্ছে, বুঝতেছি না, কিছুই বুঝতেছি না। সো এই ইন্টারাকশনটা আসলে খুব বেশি জরুরি। এই ইন্টারাকশনটা একেবারে জরুরি। এই জরুরির কারণেই আমরা ক্যামেরাটা অন রাখার জন্য সবাইকে রিকোয়েস্ট করি। আশা করি সবাই ক্যামেরাটা অন রাখার চেষ্টা করবেন। কিছু কিছু সমস্যা দু একজন হতে পারে। আহ অনেকে কম্পিউটার থেকে, পিসি থেকে অনেকে বসেছেন ক্লাস করতেছেন, সেই ক্ষেত্রে পিসিতে অনেকের ক্যামেরা থাকে না, ওয়েবক্যাম থাকে না, সেই ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হতে পারে। বাট মোবাইলে অথবা ল্যাপটপে যারা ক্লাস করছেন, আমি রিকোয়েস্ট করবো সবাই যাতে ক্যামেরাটা অন রাখে। ঠিক আছে, ওকে। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে মাইক্রোফোন। আমাদের মাইক্রোফোনটা আমরা মিউট রাখবো যখন আমাদের ক্লাসের টপিক চলতে থাকবে। আমি যখন কথা বলতে থাকবো বা একটা টপিক নিয়ে আলোচনা করতে থাকবো, আমরা মাইক্রোফোনটা মিউট রাখবো। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনি বুঝেননি বা কোথাও একটা প্রশ্ন আছে, যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি আমাদের এখানে জুমের মধ্যে একটা অপশন আছে, হ্যান্ড রেজের একটা অপশন থাকে। আপনি যদি দেখেন, হ্যান্ড রেজ করলে বা ওই যে অপশনটা চাপ প্রেস করলে আপনার ছবির উপরে হ্যান্ড রেজ থাকবে, আমি বুঝতে পারবো যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা। সেই ক্ষেত্রে আমি আপনার কাছে ডেফিনেটলি প্রশ্ন নিয়ে আসবো। অথবা আপনি ক্যামেরা যেহেতু অন আছে, আপনি জাস্ট হ্যান্ড রেজ করলেই হবে, অথবা আমাকে নক করলেই হবে যে স্যার আই হ্যাভ এ কোশ্চেন। তো আমরা কোশ্চেন আপনার নিব, বাট কোশ্চেন আপনার শেষ হয়ে গেলে বা আপনার কথা শেষ হয়ে গেলে ডেফিনেটলি মাইকটা আবার মিউট করে রাখবেন যাতে অন্যদের সমস্যা না হয়। আর সর্বশেষ হচ্ছে একটু খাতা কলম নিয়ে বসবেন, কারণ আমি আজকে যতটুকুই না আমি আপনাদেরকে সলভ করাবো বা প্রশ্ন করব, তার চেয়ে বেশি আমি আপনাদের কাছ থেকে অ্যান্সার জানতে চাবো। সো আমি আপনাকে একটা প্রশ্ন দিলে, যেহেতু ম্যাথ ক্লাস, সো এই প্রশ্ন দিলে, একটা ম্যাথ দিলে, সেটা আপনাকে করে করে আসলে অ্যান্সারটা বের করতে হবে। মুখে মুখে দুই একটা অ্যান্সার হয়তো আপনি দেখে দেখেই বুঝতে পারবেন, বাট কিছু কিছু ম্যাথ আপনাকে করতে হবে। সো করার জন্য খাতা কলমটা আমাদের আবশ্যক। ঠিক আছে, ওকে, ফাইন। আমরা আস্তে আস্তে, এই হচ্ছে আমাদের নিয়ম, খুব বেশি নিয়ম না, বাট এইগুলো আসলে চাইলে মেনটেন করা যেতে পারে। আমাদের আজকের টপিক অ্যালজেব্রা বা বীজগণিত, যেটা কিনা বিগত বছরের প্রশ্নের আলোকে আমাদের বীজগণিতটা, এখানে ভার্সন ম্যাটার করবে না, কারণ বীজগণিত বা অ্যালজেব্রা তো আসলে ইংরেজিতেই বা বোথ ভার্সনে থাকে। সো যারা কেউ যদি ইংলিশ ভার্সন বা বাংলা ভার্সন যেই হয়ে থাকেন না কেন, আশা করি প্রবলেম হওয়ার কথা না। এরপরে যদি আপনাদের প্রশ্ন বুঝতে সমস্যা হয় বা ভার্সন অনুযায়ী যদি কোনো কিছু বা শব্দ বা কিছু না বোঝেন, আমাকে অবশ্যই বলবেন।
আমি সেটা ট্রান্সলেট করে আপনাকে বুঝিয়ে দিতে চেষ্টা করব। ওকে, আমরা খুব রিসেন্ট ইয়ার থেকে আসলে শুরু করব, মানে বিগত বছর আপনারা যখন পরীক্ষা দিবেন 2026 সালের পরীক্ষার্থী আপনারা, আমরা 2025 মানে সর্বশেষ যেই বছরের প্রশ্নটা আসছে বা সর্বশেষ ক্যাট কলেজে ভর্তি পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে শুরু করব। সবগুলো এখানে নেই, বাট মোটামুটি যেগুলো আসলে বীজগণিতের পার্ট হিসেবে পরীক্ষা এসেছে সেগুলো দিয়ে শুরু করবো। যেমন প্রথম এই প্রশ্নটা দিয়ে আমরা শুরু করি, এটা 2025 সালে ক্যাট কলেজ ভর্তি পরীক্ষায় এসেছে। প্রশ্নটা দেখেন, যদি পি সমান সমান, আমরা একটু দেখি, যদি পি সমান সমান, এখানে আমরা প্রশ্নগুলো এখানে বলা আছে, যদি পি সমান সমান এফ 6x প্লাস 6x প্লাস 2by মাইনাস 7cz, কিউ এর একটা মান দেওয়া আছে -12by মাইনাস 9x মাইনাস 8cz, এবং আর এর একটা মান দেওয়া আছে যেটা কিনা 2ax প্লাস 5by মাইনাস 9cx, তিনটি মান দেওয়া আছে। যদি পি এর মান, কিউ এর মান এবং আর এর মান এই ধরনের হয়, প্রশ্ন হচ্ছে 3p মাইনাস 2q প্লাস 7r এর মান কি হবে। অঙ্কটা কিন্তু একটু বড়, মান নির্ণয়ের একটা অঙ্ক। এবং সহজভাবে যদি বলি, মান নির্ণয়ের ক্ষেত্রে এই অঙ্কটার মধ্যে যোগ, বিয়োগ এবং গুণ, বীজগণিতের যোগ, বীজগণিতের বিয়োগ এবং বীজগণিতের গুণ, এই তিনটারই কম্বিনেশন হচ্ছে এই মান নির্ণয়। এছাড়া কিন্তু অন্য কোনো কিছু নেই, সমীকরণ এটা সেটা ভাগ অন্যান্য কোনো ধরনের কোনো অ্যাপ্রোচ এখানে প্রয়োজন হবে না। তিনটি প্রশ্ন বা তিনটি পার্ট। নাম্বার 1 যোগ বিয়োগ আর গুণাঙ্ক, এই তিনটি ব্যাপার নিয়ে বা তিনটি অংশ দিয়েই আমরা আসলে ম্যাথটা সলভ করবো। আচ্ছা, আপনারাও সলভ করেন, আমি আপনাদের সাথে সলভ করে দিচ্ছি। এখন আমাদের তো মান নির্ণয় করতে বলেছে এই অংশটা, 3p মাইনাস 2q প্লাস 7r, পি কিউ আর এর মান উপরে আলাদা আলাদা ভাবে দেয়া আছে। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি 3p, এই 3 এটা তো একটা ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট নাম্বার, আর পি হচ্ছে একটা চলক বা ভ্যারিয়েবল। তো 3 এবং পি এর মাঝখানে বা 3 এবং পি এর মধ্যে আসলে সম্পর্কটা কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গুণ। কি সম্পর্ক? গুণ, তাই না? গুণ। আমাদের কোন সংখ্যা এবং চলকের মাঝখানে যদি কোনো চিহ্ন দেয়া না থাকে, আমাদের ধরেই নিতে হয় যে এদের মাঝখানে গুণ চিহ্ন রয়েছে। গুণ চিহ্নটা অনেক সময় ডট দিয়েও দেওয়া যায় অথবা গুণ দিয়ে এভাবে দেওয়া যায়, সরাসরি না দিলেও আমরা ধরে নিব এখানে গুণ চিহ্ন রয়েছে। তার মানে 3 এর সাথে পি গুণ, 2 এর সাথে কিউ গুণ এবং 7 এর সাথে আর গুণ। সো এই দিক দিয়ে করে আমরা বাকিটা সলভ করার চেষ্টা করবো। হ্যাঁ, আয়াত আফতাহি একটু হাত তুলেছেন, আফতালি কিছু বলবেন? স্যার এটা কি -9cx নাকি 9cz? -9cx, এখানে যা দেয়া আছে ওইটাই, -9cx, ঠিক আছে? এখানে যা দেয়া আছে ওইটাই করে। তাহলে একদম শুরু থেকে যদি আমরা করতে চাই, আমাদের যেই মানটা দেয়া আছে আমরা এটা আগে লিখি। আমাদের দেয়া আছে হচ্ছে 3p মাইনাস 2q প্লাস 7r। এখন পি কিউ আর এর মানগুলো আমরা বসিয়ে নেওয়ার চেষ্টা করি। পি এর মান কত? পি এর মান হচ্ছে এই অংশটা, দেখেন পি এর মান বিশাল বড় একটা জিনিস, 6ax প্লাস 2by মাইনাস 7cz গেল একটা। এরপরে লাস্ট সেকেন্ডে আসি, -2 কিউ এর মান, কিউ এর মান দেখেন -12by মাইনাস 9ax মাইনাস 8cz, আর লাস্টে হচ্ছে প্লাস 7r। আর এর মান কত? আর এর মান এখানে দেয়া আছে 2ax প্লাস 5by মাইনাস 9cx। এখন একটু আগে আফতাহি একটা প্রশ্ন করেছিল, স্যার এইটা কি 9cx নাকি 9cz? যদি 9cz হতো তাহলে অঙ্কটা আসলে আরেকটু সহজ হয়ে যেত, কারণ সবগুলোতেই একই ধরনের আসলে আমাদের চলক বা একই পদগুলো থাকতো, সদৃশ পদ আমরা বের করে ফেলতে পারতাম, এক্স এক্স সবগুলো। কিন্তু আমি যদি ক্যাট কলেজ ভর্তি পরীক্ষায় এটাই যদি এইভাবেই থাকে, 9cz থাকে, তাহলে ঘটনা কি হবে? যেভাবে আছে সেভাবেই করার চেষ্টা করি। এখন আমি সবগুলোর মান বসিয়ে ফেললাম। এখন স্টেপ কি? এখন স্টেপটা হচ্ছে প্রত্যেকটি, প্রথমে যেহেতু গুণটা আছে, আমাদের ব্র্যাকেট গুলো আমরা উঠিয়ে ফেলবো। ব্র্যাকেট গুলো ওঠানোর জন্য আমাদের গুণ অঙ্কটা আসলে করা দরকার। গুণ অঙ্কটা করে ফেলবো। আচ্ছা, ইব্রার অ্যান্সার দিয়েছে
যা মিলে অ্যান্সার দিয়েছে দেখি আমরা কার সাথে মিলে, আমরা একটু করে দেখি। দেখেন, তো প্রথমে 3 × 6 ax, এটা কি হবে বলেন তো? 18ax হবে কিনা, প্লাস 3 দেখেন তো 6by আর মাইনাস 21cz। প্রথমটা ঠিক আছে আমার? আশা করি প্রথম গুণটা ঠিক আছে। এরপরে দ্বিতীয় জায়গায় আসি। এখন দেখেন, এই মাইনাসের কারণে ভিতরের প্রত্যেকটা চিহ্ন দেখবেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে। এই মাইনাস এবং এই মাইনাসে প্লাস 24by, এই মাইনাসে মাইনাসে প্লাস 18ax বা 18ax, মাইনাসে মাইনাসে প্লাস 16cz। ঠিক আছে? আর লাস্টলি হচ্ছে, আবার যদি লাস্টে এই গুণটা করি, 7 × 12, তো 7 × 2 দিয়েছে, তাহলে এই গুণটা হবে এরকম 14ax প্লাস 35by আর মাইনাস 63cx। এখন অলরেডি যারা অ্যান্সার দিয়েছেন, আমরা একটু মিলে দেখার চেষ্টা করব যে অ্যান্সার ঠিক আছে কিনা বা কতটুকু ঠিক আছে। এর আগে আমরা আরেকবার একটু অঙ্কটা করে নিই। এখন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি বীজগণিতের গুণ এর স্টেপ গুলো যদি সাধারণত চিন্তা করে দেখি, বীজগণিতের গুণ 3টা স্টেপে হয়। আমি নেক্সট স্টেপে যাওয়ার আগে 3টা ধাপ একটু দেখে নিই। প্রথমে হচ্ছে সাধারণত বীজগণিতের গুণে প্রথমে চিহ্নের গুণ হয়, দ্বিতীয় স্টেপে হচ্ছে সহগের গুণ হয়, আর লাস্টলি হচ্ছে আমাদের চলকের গুণ হয়। চলকের গুণ, এই 3টা ধাপই আসলে বীজগণিতের গুণগুলো হয়ে থাকে। এখন অলরেডি যেহেতু গুণ করা হয়ে গেছে, যদি এখানে কোনো সদৃশ বা বিসদৃশ পদ বা সদৃশ পদ না থাকে, তাহলে যা আছে তাই অ্যান্সার হয়ে যেত। কিন্তু এতটুকু করার পরে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে একটা আমাদের রাশি, বীজগণিত রাশি আসলো, এই বীজগণিতীয় রাশি আসলে বা এই বীজগণিত রাশিগুলোর মধ্যে কোথাও কোনো সদৃশ পদ আছে কিনা। যদি সদৃশ পদ থাকে, সেগুলো তো যোগ বিয়োগ করা সম্ভব হলে আমরা সেটা আসলে করে ফেলবো। এখন দেখেন তো কয়েকটা ব্যাপার আছে, যেমন এক্স, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এই জায়গা তো একটা এক্স আছে। তাহলে সদৃশ পদগুলোকে আমরা একসাথে করে ফেলি। দেখেন তো এখানে 18ax, আবার এটাকে আমরা একপাশে নিয়ে আসি, প্লাস 18ax, আর লাস্টলি হচ্ছে প্লাস 14ax। 3টা এক্স এর কাজ শেষ। এখন বিওয়াই দেখি তো, এখানে দেখেন একটা বিওয়াই আছে, এখানে একটা বিওয়াই আছে, এখানেও একটা বিওয়াই আছে। বিওয়াই গুলোকে আমরা একসাথে করে ফেলি। দেখেন প্লাস 6by প্লাস 24by, আর এখানে হচ্ছে প্লাস 35by। এরপরে লাস্টলি দেখেন সিজেড এখানে আছে মাইনাস 21cz, এরপরে হচ্ছে প্লাস 16cz, আর লাস্টলি হচ্ছে মাইনাস 63cx। এখন বাকিটা হচ্ছে আপনাদের বীজগণিতের যে যোগ বিয়োগ, যেটা কি আর কি। এখন বীজগণিতের যোগ বিয়োগ দেখেন, প্রথমটা 18x, এটাও প্লাস 18x, এটাও প্লাস 14x, এটাও প্লাস, সবগুলোই প্লাস। তাহলে সবগুলো যোগ বা বিয়োগের সময় যদি সবগুলোই প্লাস থাকে বা একই চিহ্ন থাকে, তাদের মধ্যে যোগ অনুষ্ঠিত হয়। তাহলে 18 18 কত? 18 তো 36, 36 আর 40 তাহলে কত? 14 তাহলে কত হবে? 50 হবে না? 50। দেখেন তো 50ax হবে। এটা কি হয়েছে? 50ax আশা করি হয়েছে। এরপরে দেখেন বিওয়াইটা, দেখেন বিওয়াই এখানে 35, এখানে 24, এখানে হচ্ছে 6। তো 6 আর 24 হচ্ছে 30, 30 হচ্ছে, আর এখানে হচ্ছে 65। দেখেন তো 65 বিওয়াই হয়েছে এটা। জি স্যার। ওকে, এরপরে আমরা সিজেড এর, আমরা জেড এর দিকে যাই। এখানে দেখেন একটা হচ্ছে মাইনাস 20y/cz আর হচ্ছে প্লাস 16cz। এবার একটা যদি মাইনাস হয়, একটা যদি প্লাস হয়, তাহলে বড় সংখ্যা থেকে ছোট মাইনাস সংখ্যাটা হবে। আসলে বিয়োগ হয়ে যায়। তাহলে 21 থেকে 16 চলে গেলে কত থাকবে? 5cz, চিহ্নটা হবে মাইনাস, কারণ বড় সংখ্যার সাথে যে চিহ্নটা ছিল অ্যান্সার জেড, তাহলে মাইনাস 5cz। আর লাস্টে দেখেন cx, এটা কারোর সাথে কোনো সম্পর্ক নেই, সো এটা যা আছে অ্যাজ ইট ইজ তাই রয়ে গেছে। অ্যান্সার হচ্ছে এই যে যা আসছে তাই, 50ax প্লাস 65 by মাইনাস 5cz মাইনাস 63cx, এই হচ্ছে আপনাদের অ্যান্সার। 60 প্রথমে মিলেছে আপনাদের সবার? শুধু একটা বিয়োগ করতে ভুল হয়েছে। আমার ভুল হয়েছে? না স্যার, আমার ভুল হয়েছে।
অ্যান্সারটা এরকমই হওয়ার কথা। সো এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি যদি এ এক্স কে পরে লিখি বি ওয়াই কে আগে লিখি তাহলে ভুল হবে কিনা? না, কোনো ভুল হবে না। আপনি যদি এটাকে এভাবেও লিখেন যে 65 বি ওয়াই কে আপনি আগে লিখলেন, এরপরে 50 এ এক্স লিখলেন, -5 সিজেড লিখলেন, -63 সি এক্স লিখলেন, কোনো ভুল নাই। কারণ এখানে পদের সংখ্যা উপরেও 4টি, নিচেও 4টি, সব পদের আগেই চিহ্ন ঠিক আছে। সুতরাং পদ আগে এবং পরে নিলে উত্তরের কোনো পরিবর্তন হবে না। যা আছে উপরেরটাও সেম, নিচেরটাও সেম, আপনি যেভাবে লিখেন না কেন উত্তর আসলে এটা। বুঝতে পেরেছি সবাই? কারো কোনো প্রশ্ন আছে এই ম্যাথটা নিয়ে? এনিথিং? আপনারা হচ্ছে এই স্যার এই এই ধরনের ম্যাথগুলোতে যে ভুলটা হয়, যে কমন যে ভুলগুলা হয়, সে কমন ভুলগুলোর মধ্যে 1 নম্বর ভুল হচ্ছে চিহ্নের ভুল। কথার কথা দেখেন, এখানে -2 আছে, এখানে -12 আছে। সো মাইনাস এম এসে +24 বি ওয়াই হওয়া উচিত। আমরা তাড়াহুড়া করে অনেক সময় ওই মাইনাস প্লাস বা এই চিহ্নগুলোকে আমরা খেয়াল রাখি না, আমরা মনে করি যে এখানে মাইনাস আছে তো মাইনাসই হয়ে যাবে। না, চিহ্নগুলো খুব মনোযোগ দিয়ে চিহ্নগুলো করতে হবে। আপনারা নিশ্চয়ই জুনিয়র ক্লাসে সরল অঙ্ক করেছেন, আপনাদের ক্লাসে সরল অঙ্ক আছে কিনা? ক্লাস 5-এ সরল অঙ্ক ছিল এবং এখানেও আপনার সরল জি অঙ্ক স্যার ছিল। অঙ্কের কথা আপনাদের মনে আছে কিনা? যদি কোনো কারণে একটা লাইনে কোথাও ভুল হয়েছে বা একটা ছোট অংশ ভুল হয়েছে, সেটি উত্তর বের হওয়ার আগ পর্যন্ত আসলে ধরা খায় না। এবং উত্তর ধরেন আপনি উত্তর বের করলে আপনার উত্তর মিলল না, তখন আপনি সম্পূর্ণ অঙ্ক লাইন বাই লাইন না পড়লে আপনি আসলে উত্তর খুঁজে বা কোথায় ভুল হয়েছে সেটা খুঁজেও বের করা অসম্ভব। তো সরল অঙ্কের ক্ষেত্রে যেরকম হয় যে একটা অঙ্ক যদি কোনো কারণে একটু ভুল হয়ে যায়, একটু ভুলের কারণে ফাইনাল অ্যান্সার একদম বিশালভাবে পরিবর্তন হয়ে যায়। এবং ভুল একবার হলে এই অঙ্ক আপনার এই ভুল খুঁজে বের করার চেয়ে নতুন করে করে ফেললে আরো কম সময় লাগে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, এই ধরনের ম্যাথগুলোতে যেখানে অনেক বেশি পরিমাণ পদ থাকে, যোগ বিয়োগ চিহ্ন অনেকগুলো থাকে, খুব ঠান্ডা মাথায় এক লাইন থেকে দ্বিতীয় লাইনে যাওয়ার সময় চিহ্ন ঠিক মতো দিচ্ছেন কিনা, যোগ বিয়োগ ঠিক মতো করতেছেন কিনা, যাতে আপনার ভুল হয়ে আবার খুঁজে বের করতে না হয়, এইরকম যাতে না হয়। ক্যাট কলেজ ভর্তি পরীক্ষায় আপনার পুরা পরীক্ষার জন্য সময় 3 ঘন্টা, ম্যাথের মার্ক হচ্ছে 100। এবার 100 মার্কের জন্য আমরা যেভাবে ভাগ করতে বলি, ইংরেজি যেহেতু 100 মার্ক ওটার জন্য আমরা 1 ঘন্টা রাখতে বলি, ম্যাথ যেহেতু 100 মার্ক এটার জন্য 1 ঘন্টা রাখতে বলি, বাংলা 60 এবং জেনারেল নলেজ 40, টোটাল 100, এটার জন্য আরো 1 ঘন্টা রাখতে বলি। মানে এই হচ্ছে মোটামুটি পরীক্ষার ভাগ। এখন এর মধ্যে সবগুলোই যে একদম আপনি কাটায় কাটায় 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবেন ব্যাপারটা এরকমও না। হয়তো কিছু এমন হতে পারে যে আপনার সব অনেক ভালো, আপনার প্রিপারেশন অনেক ভালো, কমন আসছে, আপনার অনেক দ্রুত আপনি অ্যান্সার করে ফেলেন, 1 ঘন্টাও লাগলো না, ম্যাথ এর আগেই শেষ। আবার এমন হতে পারে ম্যাথ কোশ্চেন একটু ঘুরিয়ে পেঁচে টাফ এসেছে, আপনার ম্যাথ অ্যান্সার করতে গিয়ে 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট লেগে গেল। তো এই যে সময়টা, এই সময়টা কিন্তু আপনি অন্য দিক থেকে কভার করতে হবে। সুতরাং ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় যখন পরীক্ষায় বসবেন বা পরীক্ষা দিবেন, আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি ভুল করে আবার নতুন করে করবেন, এই কাজ করতে গেলে অন্য দিক দিয়ে আপনি নাম্বার হারাবেন। সো যা করবেন প্রথমবারই যাতে কারেক্ট ভাবে করা যায়, ঠান্ডা মাথায় করেন, প্রথমভাবে খুব মনোযোগ দিয়ে করেন, প্রথমবারই যাতে একবারে কারেক্ট হয়ে যায়, তাহলে আসলে সময় নষ্টটা হয় না। ওকে, আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ম্যাথটাতে একটু দেখি। আর এই ম্যাথগুলো অলরেডি আপনাদের যারা কেউ যদি আপনাদের ক্যাট কলেজ ভর্তি পরীক্ষার গাইড যারা সংগ্রহ করেছেন, ওইখানে দেখবেন যে মডেল টেস্টে বিগত বছর প্রশ্নে এই অংশগুলো অলরেডি আছে, সমাধানও দেওয়া আছে। এরপরেও জাস্ট মুখে মুখে আপনার বইয়ের সমাধান আর এখানকার সমাধান দেখতে তো অনেক সময় কনফিউশন থাকে, সেই জন্য আমরা আসলে এখানকার নতুন করে ব্যবস্থাটা করেছি। ওকে, পরের প্রশ্নটাতে যাই। দেখেন, এটা আপনার মুখে মুখেই বলতে পারবেন। 5xy -2z -7 এই বীজগণিতীয় রাশিতে ধ্রুবক পদ কোনটি বা ধ্রুবক পদ কত? -7 আচ্ছা, এখানে বীজগণিতীয় রাশিতে ধ্রুবক পদ। এখন ধ্রুবক নিয়ে যখন কথা বলি, -7 স্যার আসছে অনেকে -7 বলতেছেন, কারো মনে হয় না এই +7? না স্যার +7, দেখেন এই 7 এর আগে একটা মাইনাস চিহ্ন আছে। এখন অন্যান্য 5 2 কেন বললাম না? দেখেন 5 এর সাথে কিন্তু শুধুমাত্র 5 একা না, 5xy আছে। আবার 2 এর কথা চিন্তা করেন, -2y আছে। প্রত্যেকটি ধ্রুবক অথবা সহগ যদি বলি, সহগের সাথে একটি করে বা একাধিক করে চলক রয়েছে। তো চলক যুক্ত থাকলে সেটা আসলে আপনি ধ্রুবক হিসেবে কাউন্ট করতে পারেন না।
শুধুমাত্র যেখানে শুধুমাত্র সংখ্যা, কোনো ধরনের চলক নেই, এ বি সি ডি এক্স ওয়াই জেড অজানা রাশি কোনো কিছু নেই, শুধুমাত্র সেই সংখ্যাগুলোকেই ধ্রুবক বলা হয়। সুতরাং এখানে যদি তাকান একদম সহজ কথায়, 5 এর সাথে এক্স ওয়াই আছে এটা বাদ, 2 এর সাথে ওয়াই আছে এটা বাদ, তার মানে আলটিমেটলি 7। এখন +7 নাকি -7, ভালো করে দেখেন 7 নাকি কি চিহ্ন দেয়, মাইনাস, তার মানে অ্যান্সার হচ্ছে -7। বুঝতে পেরেছি? ওকে, জি স্যার। নেক্সট Yes, ম্যাথটাতে আমরা নেক্সট ম্যাথটা দেখে দেখেন। এই ম্যাথটা দেখেন, এটা আরো সহজ, এটাও 2025 সালে ক্যালকুলাস ভর্তি পরীক্ষায় আসছে। কোন সংখ্যাটি, এখানে উক্ত কোন সংখ্যাটি -5 বা -5 থেকে ছোট? কত? -6। আচ্ছা, -6। কারো কি মনে হয় না যে -4 বা -1 0 এরকম মনে হয় না? না না স্যার। স্যার। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এটার ব্যাখ্যা কি হবে, এটার ব্যাখ্যা সহজ। আপনারা নিশ্চয়ই সংখ্যা রেখা পড়েছেন, তাই না? জুনিয়র ক্লাসগুলোতে জি, বলেন বা স্যার। আপনাদের ক্লাসে সংখ্যা রেখা রয়েছে। সংখ্যা রেখা যদি আপনাদের খেয়াল থাকে যে মাঝখানে আমরা 0 থেকে শুরু করি, সংখ্যা রেখার ডান দিকে আমরা হচ্ছে ধনাত্মক সংখ্যাগুলো রাখি, এক আস্তে আস্তে করে এইভাবে করে আমরা অসীম পর্যন্ত সব ধনাত্মক সংখ্যা +1 +2 3 4 এরকম করে করে অসীম পর্যন্ত যাই। আবার সংখ্যা রেখার বামে 0 থেকে বাম দিকে সব হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার গুলো, -1 -2 -3 -4 -5 এরকম করে করে −ইনফিনিটি বা অসীমের দিকে আমরা যেতে পারি। সহজ কথায় হচ্ছে যে কোনো বিন্দুতে আপনি সংখ্যা রেখার যে কোনো বিন্দুতেই যদি দাঁড়ান, সেই বিন্দুর ডান দিকে যত ভ্যালু আছে সব তার চেয়ে বড়। সহজ কথায় হচ্ছে এটা, যে কোনো বিন্দুতে আপনি যে কোনো বিন্দুতেই যদি পজিশন নেন বা শক্ত করে ধরেন, সেই বিন্দু থেকে তার ডান দিকে যত রকমের ভ্যালু আছে, যত রকমের নাম্বার আছে, যত সংখ্যা আছে সব হচ্ছে তার চেয়ে বড়। আর সেই বিন্দুর বামে যত সংখ্যা আছে সব তার চেয়ে ছোট। এখন সেই হিসেবে চিন্তা করেন, -5 যদি এখানে যদি -5 হয়, এখানে হচ্ছে -6, এখানে -7 এরকম, তো -5 যদি আমরা দাঁড়াই, তো -5 এর ডান দিকে যত সংখ্যা আছে সব তার চেয়ে বড়। এখন দেখেন 0 -5 এর ডান দিকে, -4 -5 এর ডান দিকে, -1 -5 এর ডান দিকে, শুধুমাত্র -6 হচ্ছে -5 এর বামে। সুতরাং যে কোনো বিন্দু থেকে বামে যত পয়েন্ট আছে তার চেয়ে ছোট, আর ডানে গেলে তার চেয়ে বড়। সহজ কথা হচ্ছে এটা। আর নেগেটিভ দিকে, ঋণাত্মক দিকে, পজিটিভের দিক থেকে সংখ্যা যত বাড়বে তার মান তত বাড়ে, আর ঋণাত্মকের দিক থেকে সংখ্যা যত বাড়ে তার মান তত কমতে থাকে। এখন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে সবচেয়ে বৃহৎ বা সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনটি, বলেন তো? -1। -1। গুড, -1। ভেরি গুড। -1 হচ্ছে সবচেয়ে বড় বা বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন আপনি যদি বলে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা কত, এটা আসলে বলা সম্ভব না, আপনি অসীমের দিকে এটা চলছেন। অসীম পর্যন্ত। অসীম, কিন্তু অসীমের ক্ষেত্রে একটা কথা আছে, অসীম কিন্তু শুধুমাত্র প্লাস অসীম না, অসীম দুই রকমের হয়, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। প্লাসের দিকে অসীম হয়, মাইনাসের দিকে অসীম। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, ফাইন, ঠিক আছে। এই উত্তরটা সহজ, এটা খুবই সহজ। পরের প্রশ্নটা দেখি, এটাও 2025 সালে এসেছে, দেখেন। -7 এর সঙ্গে -3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে স্যার answer কত হবে? -4। -4 হবে। স্যার -4। আচ্ছা, হবে। অনেকেই বলছেন -4। -4টা আসলে কিভাবে হলো, যদি কারো প্রশ্ন থাকে আমি জাস্ট ছোট করে ব্যাখ্যা দিয়ে দিই। -7 এর সঙ্গে যোগ বিয়োগ করতে হবে, এটার কোনো পরিবর্তন করার কোনো কিছু নেই। -7 এর জায়গায় রয়ে গেল। আপনাকে বলেছে -3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা। যোগাত্মক বিপরীত সংখ্যা কি? যে চিহ্ন আছে তার বিপরীত, এখানে +3। মাইনাস চিহ্ন থাকলে -3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত? +3, তাই না? তো -3 এর যোগাত্মক বিপরীত হচ্ছে +3। এখন আপনাকে বলেছে -7 এর সাথে +3 যোগ করতে, তাহলে -7 এর সাথে আপনি +3 যোগ করলে অ্যান্সার আসবে -4। বুঝতে পেরেছি? জি স্যার। ইয়েস স্যার। আপনাদের এই প্রশ্ন আসে, এই টাইপের প্রশ্ন আসলে ইম্পর্টেন্ট, কারণ এক কথায় প্রকাশ তো, যোগাত্মক বিপরীত সংখ্যার সাথে যোগ করো বিয়োগ করো এই ধরনের মাঝে মাঝে প্রশ্ন চলে আসে। সো এটা একটু কেয়ারফুল থেকে আপনি অ্যান্সারটা করবেন। ওকে, পরের প্রশ্নে যাই। সহজ সহজ প্রশ্ন, ক্যালকুলাস ভর্তি পরীক্ষা খুব কঠিন কোনো কিছু আসে না, আপনার পড়ার ভিতর থেকেই আসে না। দেখেন, এই প্রশ্নটা ছিল একটু ভেগ টাইপ। ভেগ মানে এটা আসলে এক্সাক্ট অ্যান্সার একটাই হবে এরকম কোনো কিছু না। প্রশ্নটা এটাকে দেখেন, আমাদের ধরে নিতে হবে। আমি প্রশ্নটা শেষ করি। দেখেন, এক্স ওয়াই জেড চলক বিশিষ্ট একটি রাশি লিখো।
এই রাশি আপনাকে বলে দেয়নি, কিন্তু শর্ত হচ্ছে যেখানে কোনো চলকের সহগ শূন্য হবে না, শূন্য বাদে আপনি যা ইচ্ছে তাই ধরতে পারেন, এরকম একটি রাশি লিখবেন। সেই রাশি থেকে আপনি 7z + 4y - 2w বিয়োগ করবেন। এখন এই ক্ষেত্রে আপনাকে যদি আমি চলক সারাশি বলেই দিতাম তাহলে সেটা থেকে আপনি বিয়োগ করতেন, কিন্তু আপনাকে এই ধরনের রাশি কোনো কিছু বলেনি, আপনাকে বলেছে কোনো চলকের সহগ আসলে শূন্য হওয়া যাবে না। এছাড়া আপনি যে কোনো রাশি নিতে পারেন, এটা আপনার একান্তই আপনার ইচ্ছা। আপনি যদি শুধুমাত্র এটাও লিখেন, কথার কথা x + y + z, বলেন তো এটা হবে কিনা? জি স্যার হবে। হবে। এখানে প্রত্যেকটি সংখ্যার সহগ কত? এক। স্যার এক করে, তাই না? তাহলে আমার তো শর্তের সাথে মিলছে, আমি তো আর শূন্য দেইনি। তো শূন্য না দিলে এটাও তো আসলে হওয়া সম্ভব। আমি একদম ছোট থেকেই শুরু করেছি। এটা থেকে যদি ধরলাম আমরা রাশিটা এটাই ধরে নিলাম, এটা থেকে আমাদের পরবর্তী যে রাশিটাতে এটা বিয়োগ করতে বলা হয়েছে, তাহলে বিয়োগ করতে হলে আমরা আহ সদৃশ পদগুলো একটু উপর নিচে লিখি। 7z এর সাথে 7z লিখি, এটা তো প্লাস 4y, এটাও +4y, আর হচ্ছে -2w। এখানে 2w তো কোথায়, উপরে তো w আছে, নিচে তো w নেই। তো ডাব্লিউটা আমরা যেটা করবো, এটাকে আমরা একটু ডানে বামে সরিয়ে লিখবো, সরি 2w 3 লিখে ফেলছি, ডানে বামে সরিয়ে লিখবো যাতে সদৃশ, আমি একটু ক্লিয়ারলি লিখি। দেখেন, ধরেন আমরা x + y + z দিলাম, এরপরে আমরা এই রাশিটা বিয়োগ করব। বিয়োগ করার ক্ষেত্রে সদৃশ পদগুলো একসাথে লিখি, 7z, এটা প্লাস 4y, আর হচ্ছে 2w, তে উপরে কোথাও নাই, এটাকে আমরা একটু সরিয়ে লিখছি। এখন আমরা বিয়োগ করি। বীজগণিতের বিয়োগের নাম নিয়ম তো জানেন, যে তৃতীয় রাশি যাকে বিয়োগ করছেন এর চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, তাই হয় না? জি স্যার। নিচের যে রাশিটা এর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা যোগ ছিল, এটা আমাদের হয়ে যাবে বিয়োগ, এটা যোগ ছিল, এটা বিয়োগ হয়ে যাবে, এটা বিয়োগ ছিল, এটা যোগ হয়ে যাবে। এখন এক্স বরাবর, এক্স এর নিচে যেহেতু কিছু নাই, এক্স এর জায়গায় যা আছে তাই রয়ে যাবে। এখন ডানে আসি, এটা হচ্ছে -4y হয়ে গেছে, উপরে +4y, তাহলে -4y থেকে +4y দিলে -3y থাকবে এখানে। এখানে দেখেন -7z, উপরে শুধুমাত্র z, এটা হয়ে যাবে -6z, আর লাস্টলি এই জায়গাতে +2w। এই হচ্ছে আপনাদের অ্যান্সার। একটা কথা বলবি, এই জায়গায় বা এই ধরনের ম্যাথগুলো আপনার যারা ভুল হয়, চিহ্ন যখন পরিবর্তন করে ফেলেছেন, একবার চিহ্ন পরিবর্তন হলে আগের চিহ্নর কোনো কাজ নেই, আগের চিহ্ন দিকে তাকানো যাবে না, নিষেধ। এখন আপনি যাতে এখানে কনফিউজ না হন, স্যার এখানে কি প্লাস দিব না মাইনাস দিব, না, যখনই আপনি চিহ্ন পরিবর্তন করেছেন আগের চিহ্ন সব বাতিল, আগের চিহ্নর দিকে তাকানোরই দরকার নেই। নতুন যা চিহ্ন দিয়েছেন বা নতুন যা চিহ্ন আসছে সেটাই হচ্ছে আপনাদের পরবর্তী অঙ্ক করার জন্য নির্দিষ্ট চিহ্ন, এর বাইরে কোনো চিহ্ন কোনোভাবে অ্যালাউড হবে না। বুঝতে পেরেছি? এই হচ্ছে আপনাদের নির্দিষ্ট অ্যান্সার। এখন যেহেতু এটা আপনাদের কোনো কিছু দেয়া নেই, আপনি এক্স ওয়াই জেড, আপনি যদি বলেন স্যার আমি যদি এরকম ধরি 2x + 3y + 4z, ধরেন, কোনো সমস্যা নেই, কারণ আপনাকে কিন্তু শূন্য বাদে যে কোনো চলক দিতে বলছে, তা আপনি ধরতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? সো এখন আমার প্রশ্ন হচ্ছে, ধরি আপনাকে ফ্রিডম অফ এক্সাম বা ফ্রিডম অফ স্পিচই বলা যায়, এটা দিল, আপনাকে নিজের মতন করে ধরতে বলবো। তো আপনি নিজের মতন করে ধরলে সবচেয়ে সহজটাই ধরেন, কঠিন ধরে আপনার অঙ্ক কঠিন করার তো কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছি? এইটাও এক ধরনের মেন্টাল টেস্ট বা মাইন্ড টেস্টের মতো, মাইন্ড গেমের মতোই আসলে চলে। আমরা যখনই এই ধরনের একটা অঙ্ক দেখি, আমাদের প্রথমে মাথায় আসে যে 2y 3y এরকম কিছু সংখ্যা দিয়ে দিয়ে আমাদের চলক ধরতে হবে। কেন সংখ্যা না দিয়ে শুধুমাত্র x y z ধরলে কোনো সমস্যা নেই তো? এটাও তো আমাদের বেসিক একদম রুলের মধ্যেই পড়ে। সো এই ধরনের ম্যাথ গুলো আপনাকে দেয় যখন, এটা হচ্ছে মূলত সময় নষ্ট করার বা আপনার যাতে সময় নষ্ট হয় এই চিন্তা করেই দেয়। কারণ এই ধরনের ম্যাথকে হুট করে আপনি কি ধরবেন এই চিন্তা করতেই সময় চলে যায়। আপনাকে যদি আমি শুধুমাত্র স্ট্রেট অঙ্ক দিয়ে দিতাম, আপনি জাস্ট দুইটা বিয়োগ করতেন, কিন্তু আপনাকে যখন দিয়ে দিচ্ছি যে আপনি নিজের মতন করে বানিয়ে তারপর অঙ্ক করেন, তখন আপনার মাথায় একটু একটু পজ হয়ে যায়, যে আমি কত ধরবো, কত ধরলে ভালো হয়, কত ধরলে ম্যাথ সহজ হয়। এই ম্যাথ সহজ করার চিন্তা করতে গিয়ে আপনি সময় নষ্ট করে ফেলেন, যেটা আপনার পরীক্ষাকে কঠিন করে ফেলে। করবো না বাজি, আমি কোশ্চেনে যে রাশি দিচ্ছি এটা তুলে দিব। আচ্ছা, ঠিক আছে, আমরা পরের ম্যাথটাতে যাই। দেখেন, এটা দেখেন, এটা 2023 সালের ভর্তি পরীক্ষা এসেছিল। m = p q p + q + r, n = p - q - r, এবং z = p - q + r হলে 2m - 3n + 4z এর মান নির্ণয় করে। একদম শুরুতে, ক্লাসের শুরুতে আমরা 2025 সালে একটা প্রশ্ন করেছিলাম, ওই একই ধরনের প্রশ্ন। এটা আপনারা একটু সলভ করেন, আমি একটু সলভ করে দেখি কে আগে করতে পারে। সহজ কথা যদি বলি, দেখেন আমাদের দেয়া আছে 2m - 3n +
4z। এখন আমি এক্স ওয়াই জেড বা এম এন এর মানগুলো আমি বসিয়ে নিই। 2 এর এম এর মান হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর মাইনাস 3, এন এর মান হচ্ছে পি মাইনাস কিউ মাইনাস আর, আর জেড এর মান হচ্ছে 4 ইন্টু পি মাইনাস কিউ প্লাস আর। এখন তাহলে বাকিটা করি, তাহলে দেখেন 2p প্লাস 2q প্লাস টোয়াইস আর মাইনাস 3p প্লাস 3q প্লাস 3r প্লাস 4p মাইনাস 4q প্লাস। এখন দেখেন পি কতগুলো আর কতগুলো, পি কিউ আর এখানে আসলে আলাদা সব কিছু না। এখানে 2টা পি আছে, এখানে 4টা পি আছে, 6টি পি থেকে 3টি পি চলে গেলে আসলে 3p। কিউ দিকে আসি, এখানে 2q, এখানে 3q, তাহলে 5q, এখানে মাইনাস 4q প্লাস হচ্ছে শুধুমাত্র q, আর এখানে টোয়াইস আর, এখানে 3r 5 আর প্লাস হচ্ছে 9। দেখেন তো অ্যান্সার এরকম কিনা, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করলাম নাকি কোথাও? Yes, sir. তাহলে অ্যান্সার হচ্ছে Yes, sir. ঠিক আছে। সো সহজ প্রশ্ন যেটা, এটা দেখেন এটা কিন্তু আমাদের খুব বেশি সময় লাগেনি। সো আপনার যে কোশ্চেনটা খুব বেশি সময় লাগা উচিত না, সেটাতে খুব বেশি সময় নেওয়া ঠিকও হবে না। ঠিক আছে, আপনি যত সময় সেভ করতে পারবেন তত পরবর্তীতে অন্য একটা প্রশ্নে অন্য একটা সাবজেক্টের অংশেতে গিয়ে আপনার সেটা কাজে লাগবে। সো অবশ্যই সবসময় ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার কথা মাথায় রাখেন, সবসময় চেষ্টা করবেন যেখানেই 1 সেকেন্ড হলেও সময় সেভ করা যায় আপনি সেখানে সেভ করবেন। বুঝতে পেরেছি, কারণ সময় খুবই অল্প, খুবই কম সময়। ওকে, আমরা কি পরের ম্যাটটাতে যাই? এটা তো একেবারে সহজ, এটা পরের ম্যাটটাতে আমরা একটু ফরওয়ার্ড করি। দেখেন 2023 সালের এই ম্যাটটা দেখেন, এটা আরো সহজ ম্যাথ। একটা বীজগণিতের রাশি দেয়া আছে, এটা গুণ চিহ্ন, ঠিক আছে, এটা একটু গুণ চিহ্ন। সো দুইটি রাশি দেয়া আছে, দুইটি পদ দেয়া আছে, দুটি পদের আপনাকে মান নির্ণয় করতে বলা আছে। -3y টু দি পাওয়ার 4 x y টু দি পাওয়ার ইনভার্স 3। 15y cube. আচ্ছা, আর হচ্ছে 5y স্কয়ার দেওয়া, এটার অ্যান্সার কি হবে? Minus 15y cube. আচ্ছা, আফতাহি বলেছে -15y কিউব। দেখি বাকি তাদের কারো কারো কোনো অ্যান্সার আছে কিনা। আর কেউ কোনো কিছু অ্যান্সার দিবেন বা অন্য ভিন্ন কোনো কিছু? আচ্ছা, এই ম্যাথটা করার সময় আমরা ওই যে একটু আগে বলেছিলাম বীজগণিতের গুণ আসলে 3টা ধাপে হয় বা 3টা স্টেপে হয়। 1 নাম্বার হচ্ছে চিহ্নের গুণ, আমরা ওইটা একটু মিলিয়ে দেখবো, আপনারা অবশ্যই জানেন। তারপরে প্রথমে আমাদের চিহ্নের গুণ হয়, দ্বিতীয় ধাপে আমাদের হচ্ছে সহগের গুণ হয়, আর তৃতীয় ধাপে হচ্ছে আমাদের চলকের গুণ হয়। চলকের গুণ এখন দেখি। প্রথম ধাপে দেখেন, প্রথম যেই পদটা দেয়া আছে এটার চিহ্ন হচ্ছে মাইনাস, আর এখানে প্লাস, তো প্লাসে মাইনাসে কি হবে? ডেফিনেটলি মাইনাসই হবে। প্লাস এর সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়, প্লাস এর সাথে প্লাস গুণ করলে প্লাস হয়, এটা তো জানেন, এগুলো তো জানেন নাকি? মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস হয়, আর মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়। জানি। সহজ কথা হচ্ছে, আপনি যদি বেজোড় সংখ্যক বা জোড় সংখ্যক মাইনাসকে গুণ করলে আপনি সবসময় প্লাস চিহ্ন পাবেন, বেজোড় সংখ্যক মাইনাসকে গুণ করলে আপনি মাইনাস চিহ্ন পাবেন। প্লাস চিহ্নের দিকে আপনার তাকানোর দরকার নেই, আপনি দেখবেন গুণের মধ্যে কোথাও মাইনাস আছে কিনা। কয়টা মাইনাস আছে? মাইনাসের সংখ্যা যদি জোড় সংখ্যক হয় তাহলে জোড় সংখ্যক মাইনাসের গুণফল সবসময় প্লাস হয়। এখন আমি যদি আপনাকে বলি 1024টা মাইনাস চিহ্নকে গুণ করে বলেন চিহ্ন কি হবে, প্লাস নাকি মাইনাস, কি হবে? Sir, plus. প্লাস হবে, কারণ জোড় সংখ্যক মাইনাস চিহ্নকে গুণ করলে সবসময় প্লাসই হবে। ঠিক আছে, সো দেখেন প্রথমে প্লাসে মাইনাসে গুণ করলে আমাদের মাইনাস হবে, প্রথমে চিহ্নের গুণ ডান, এরপরে সহগের গুণ। সহগ এখানে কি, প্রথম পদের সহগ হচ্ছে 3, পরের পদের সহগ হচ্ছে 5, তাহলে 3 5 কত? 15, -15। এখন আমরা সাধারণত এই ধরনের যখন এমসিকিউ টাইপ দেয়া থাকে, টিক চিহ্ন টাইপ দেয়া থাকে, তখন প্রসেস অফ এলিমিনেশন, বাতিল প্রক্রিয়া বলতে একটা কথা আছে। কথাটা হচ্ছে, ধরেন আপনি সঠিক উত্তর জানেন না, কথার কথা, বা আপনি সঠিক উত্তর জানেন না কোনটা হবে, তাহলে আপনি চেষ্টা করবেন কোনটা ভুল উত্তর সেটা খুঁজে বের করা। আপনি ভুল উত্তরগুলোকে বাতিল করে দিতে পারলে সঠিক আনসার এমনি বের হয়ে চলে আসবে। যদি সহজভাবে বলি, -15, আপনি জানেন অ্যান্সার আগে মাইনাস হবে, তাহলে বলেন তো এই দুইটা অ্যান্সার তো আগেই বাদ, এদিকে তাকানোরই দরকার নেই। তাহলে আপনার 4টা অপশন থেকে অপশন চলে আসছে 2টা, তো 2টা অপশনের মধ্যে তো আপনার আরো সহজ হয়ে গেল। এবার -15, এখন বাকিটা আসি কোথায়? y টু দি পাওয়ার 4 ইন্টু y উপরে মাইনাস ইনভার্স 3, আর হচ্ছে এখানে 2। গুণের সময় চলকের গুণে আসি, যখন চলকের গুণ হয়,
চলকের গুণের সময় যদি আমাদের চলকগুলো একই রকম থাকে তাহলে পাওয়ার যোগ হয়ে যায়, এটা তো জানেন। চলকের গুণের সময় চলক একই রকম থাকলে পাওয়ার গুলো যোগ হয়। তাহলে এখানে চলকগুলো কি ওয়াই ওয়াই ওয়াই, সবগুলো যদি গুণ আকার আছে তাহলে ওয়াই এর প্রথমটার পাওয়ার হচ্ছে 4, দ্বিতীয়টার পাওয়ার হচ্ছে -3, তৃতীয়টার পাওয়ার হচ্ছে 2। তাহলে ঘটনা দেখেন -15y 4 -3 + 2, তাহলে কত আসে -15y⁻³ বা -15y³। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রসেস আমি একটু বড় লম্বাভাবে ব্যাখ্যা করেছি, কিন্তু আপনি যখন মাথায় চিন্তা করেন বা ব্যাক এন্ডে চিন্তা করেন আপনার মাথায় এই প্রসেসগুলোই আসলে ফলো করেন। আপনি চিহ্ন চেক করেন ঠিক আছে কিনা, সহগের গুণ করে দেখেন ঠিক আছে কিনা, এরপরে চলকের গুণ দেখেন ঠিক আছেন কিনা। প্রসেস কিন্তু এটাই, প্র্যাকটিসের কারণে যে যত ফাস্ট করতে পারে, এই এছাড়া কোনো পার্থক্য নেই। তাহলে অ্যান্সার হচ্ছে -15y³। ওকে ফাইন, আমরা নেক্সট ম্যাথটাতে যাই। 2023 সালে এটা এসেছিল। 2023 সালে আরেকটা প্রশ্ন আসে, 3x + 6 = যদি 5z - 3 হয়, এখানে x এর ভ্যালু যদি 2 হয় তাহলে z এর মান কত? খুবই সহজ একটা ম্যাথ করেন। 3। ওকে, আপতাহি বলেছে 3, বাকি দেখি কি বলে। x এর মান অলরেডি বলে দিয়েছে, আপনাকে z এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটা তো একটা সরাসরি একটা সমীকরণ, 3 হবে। 3 হবে। তাহলে দেখেন কি হবে, 3 হলো 3x + 6 = 5z - 3। আপনি z এর ভ্যালু বের করবেন, z বাদে বাকি সবগুলোকে আপনি অন্যদিকে সরিয়ে ফেলেন, দেখেন ঘটনা তাহলে কি হয়। 3x এর মান যেহেতু আমাদের 2 আছে, 3 × 2 + 6 = 5z - 3। এখানে কত আসলো 6 + 6 নাকি Yes, sir. 6 + 6, আর এখানে দেখেন -3 ছিল, -3টাকে যদি আমি অন্য পাশে নিয়ে যাই তাহলে এটা +3 হয়ে যাবে = 5z। তাহলে এটাকে আমরা একবার এভাবে লিখতে পারি যে 5z = তাহলে দেখেন 15। সুতরাং z = 15, নিচে হচ্ছে 5 কাটাকাটি চলে আসবে, z = 3। এই হচ্ছে আপনাদের অ্যান্সার। বুঝতে পেরেছি? জি Yes, sir. স্যার। ওকে ফাইন, পরের মেটাতে যাই। আচ্ছা, এই মেটা দেখেন, -7c. 3ax + 4by - 7cz রাশিতে z এর সহগ আসলে কত? -7 হবে। আচ্ছা, একজন বলতেছে -7, একজন বলতেছে -7c, তাহলে কোনটা আসলে কারেক্ট অ্যান্সার? -7। আচ্ছা, এখানে আপনাদেরকে কয়েকটা ব্যাপার ক্লিয়ার করি। যদি আপনাদেরকে স্পেসিফিক্যালি বলে যে এখানে জেড এর সাংখ্যিক সহগ কত, সহগ কিন্তু দুই রকমের হয়, এটা জানেন তো, সাংখ্যিক সহগ এবং আক্ষরিক সহগ। তো সাধারণত যদি আপনাদেরকে দেখেন এখানে একাধিক যদি চলক থাকে, জেড এর সাথে সিও একটা চলক আছে, একাধিক চলক রয়েছে, একাধিক চলক যদি থাকে সেই ক্ষেত্রে যার সহগ বের করতে বলা হয়েছে সে বাদে বাকি পুরোটাই আপনার অ্যান্সার। তার মানে এখানে দেখেন -7cz ছিল, জেড এর সহগ বের করতে বলেছে, অ্যান্সার হবে -7c। যদি এখানে এমন থাকতো -7z থাকতো তাহলে -7 হতো, বা যদি থাকতো -7cz এ জেড এর সাংখ্যিক সহগ নির্ণয় করো তাহলে অ্যান্সার হতো -7। বুঝতে পেরেছি? সংখ্যার কথা বা সাংখ্যিক সহগের কথা স্পেসিফিক্যালি আলাদা করে বলে দিলে তাহলে আপনার -7। আর যদি একাধিক চলক থাকে তাহলে যার সহগ বের করতে বলা হয় সে বাদে বাকি যা থাকবে পুরোটাই হচ্ছে তার সহগ। আচ্ছা, যদি এটা হয় আমি আপনাদেরকে অন্যভাবে একটা ম্যাথ দিই। ধরেন 10a + 5b না, 10a + 6b / 2, এটাতে a এর সহগ কত বলেন? Sir, 5. 10। একজন বলছেন 5, একজন বলছেন 10, কোনটা কারেক্ট হবে প্রশ্ন হচ্ছে এখানে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 5। কেন 5? এই ঘটনাটা দেখেন, এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় মূলত ব্যাপারটা এরকম যে 10a/2
প্লাস 6b/2। তো আমি যদি আপনাকে এইভাবে ভেঙে দিতাম তাহলে কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে অ্যান্সার কিন্তু 5a আসে। সুতরাং অ্যান্সার 10 না, অ্যান্সার হচ্ছে 5। বুঝতে পেরেছি? একইভাবে আরেকটা ম্যাথ বলি। ধরেন আমি আপনাকে এই ম্যাথটা করতে বললাম, 3ax উপরে যা আছে এই টাইপেরই, 3ax প্লাস 4by মাইনাস 7cz মাইনাস ax। আমি এখানে আপনাকে বললাম যে ax এর সহগ কত? স্যার 2। কিভাবে 2 স্যার আসলো? 2 হবে। কারণ দেখেন, যখনই আপনাকে এই ধরনের কোন রাশি দেয়া হবে এবং রাশিতে আপনাকে দু ধরনের প্রশ্ন আসে, এক হচ্ছে সহগ কত, আরেকটা হচ্ছে এই রাশিতে পদ সংখ্যা কত। আপনি এই রাশিতে পদ সংখ্যা যদি আপনাকে পদ সংখ্যা বের করতে বলে, কয়টি পদ আছে এখানে? আপনি কি অ্যান্সারে 4 বলবেন নাকি 3 বলবেন পদ সংখ্যা? সাধারণত সাধারণত দেখতে মনে হচ্ছে 1 2 3 4টি পদ, কিন্তু ঘটনা কি আদৌ এরকম? দেখেন তো, এই প্রথম পদ এবং লাস্টের পদ এরা আসলে সদৃশ পদ না। সদৃশ পদ হলে সেখানে যোগ বিয়োগ করার সুযোগ আছে। দেখেন 3ax মাইনাস ax এ আসলে যোগ বিয়োগ করলে এটা এমন হয়ে যায় 2ax প্লাস 4by মাইনাস 7cz। এখন বলেন, এখানের সহগ হচ্ছে 2 আর পদ সংখ্যা হচ্ছে 3টি। সুতরাং আপনার যদি এরকম বীজগণিত রাশি দেয়া থাকে, সেই রাশি যদি সিম্পলিফাই করা যায় অথবা সরলীকরণ করা যায়, সরলীকরণ করে ছোট করা যায়, ছোট করে ফাইনাল অ্যান্সার যেটা আসবে, এরপর আপনি সহগ চলক পদ সংখ্যা যা নির্ণয় করার করবেন। সরাসরি প্রশ্ন যা দিয়েছে সেটা থেকেই পদ নির্ণয় করার বা চলক সহগ নির্ণয় করার চেষ্টা করবেন না। যদি এখানে কোনো কিছু করা না যায়, সরলীকরণ করা না যায়, যা অ্যান্সার দিয়েছে, যা কোশ্চেন দিয়েছে, এরপরে যদি এটাকে আর ছোট বড় যোগ বিয়োগ গুণ ভাগ করা না যায়, যা আছে তাই। কিন্তু যদি কোথাও যোগ বিয়োগ গুণ ভাগ করে ছোট বড় করে সদৃশ বিসদৃশ এই কাজ করা যায়, তাহলে ফাইনালি করে অ্যান্সার যা আসবে, অ্যান্সারের পরে আপনি বলবেন যে এগুলার চলক কত, সহগ কত, সরলীকরণ, হাবিজাবি, পদ সংখ্যা যা যা বেশি বিস্তারিত তখন আপনি বলবেন। শুরুতেই প্রশ্নে যা আছে তা না। বুঝতে পেরেছি? এই ধরনের এইটা অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, তাড়াহুড়া করতে গিয়ে আমরা খেয়াল করি না। আমরা বলি যে আচ্ছা এখানে 3x তাহলে 3 দিতে হবে, কিন্তু লাস্টে যে এখানে আরেক জন রয়ে গেছে তাহলে এটার জন্য ভুল করি। আচ্ছা এই প্রশ্নটাতে যদি আমি এইটাই দিতাম, বলেন তো, সেম কোশ্চেন, আমি যদি এভাবে বলতাম যে 3ax প্লাস 4by মাইনাস 7cz প্লাস xa 4xa, এখন যদি বলি ax এর সহগ কত, এখন বলেন। 3 7। 3 হবে এখানে। কেন 3 হবে? দেখেন তো, 3ax আর 4xa এদের মধ্যে আসলে পার্থক্য কোথায়? স্যার এদের মধ্যে তো কোনো পার্থক্য নাই, এরা তো সদৃশ পদ। 3ax মানে কি বলেন তো? 3 ইন্টু a ইন্টু x। 4ax মানে কি 4 ইন্টু x ইন্টু a। গুণের সময় কে আগে কে পরে, এর মধ্যে কি এর উপর কি আপনার মান পরিবর্তন হয়? আপনি 5 কে 2 দিয়ে গুণ করলেও 10, 2 কে 5 দিয়ে গুণ করলেও 10। তো আগে পরে লেখার জন্য কি মান পরিবর্তন হয়েছে? হয় নাই তো। সো a আগে লিখি আর x আগে লিখি, এখানেও x আছে, এখানে x পাওয়ার দেখেন সেম, এখানেও a আছে, এখানেও a আছে, পাওয়ার দেখেন সেম, তার মানে দুটো তো সদৃশ পদ। তার মানে সদৃশ পদ হলে এখানেও যোগ বিয়োগ হয়ে যাবে, आंसर হয়ে যাবে 7ax প্লাস 4by মাইনাস 7cz। আপনার ax এর সহগ হবে 7, 3 বা 4 না। বুঝতে পারছি? এইটা আপনাদের একটা কমন ভুল। তাড়াহুড়া করতে গিয়ে আপনি ঘুরিয়ে যখন দেয়া হয় ax কে যখন x এ লিখছে, তাড়াহুড়া আপনার মনে হচ্ছে এটা মনে হয় সদৃশ পদ না। কেন? অবশ্যই সদৃশ পদ, ax আর x এ আলাদা জিনিস না। ক্লিয়ার সবার? জি স্যার। Yes, sir. যোগ যোগ এবং গুণের সময় এটা মনে রাখবেন, যোগ অঙ্ক এবং গুণ অঙ্কের সময় রাশি আগে পরে নিলে এর মান পরিবর্তন হয় না। আমি আবার একটু বুঝিয়ে দিই। যেমন 5 এর সাথে আপনি 2 যোগ করলে আপনি 7 পাবেন, 2 এর সাথে 5 যোগ করলে আপনি ওই 7ই পাবেন। আবার অন্যদিকে দেখেন, 5 এর সাথে 2 গুণ করলে আপনি 10, আবার 2 এর সাথে 5 গুণ করলে 10। মানে আপনি আগে 5 কে আগে রাখেন, 2 কে আগে রাখেন, যোগফল যা থাকবে। আবার গুণের সময় 5 কে আগে রাখেন, 2 কে রাখেন, গুণফল আসলে এদের মধ্যে কোনো পরিবর্তন হবে না। কিন্তু বিয়োগের সময় দেখেন তো, 5 থেকে 2 বিয়োগ করলে আপনি পাবেন 3, আবার 2 থেকে 5 বিয়োগ করলে অ্যান্সার আসবে -3। যেটা কি সেম? অবশ্যই না। আবার যদি আপনি করেন 5 কে 2 দিয়ে ভাগ করেন, অ্যান্সার আসবে 2.5। এবার 2 কে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন, অ্যান্সার আসবে 0.4। দেখেন ভিন্ন ভিন্ন চলে আসতেছে। সুতরাং বিয়োগ এবং ভাগের সময়
কার থেকে কাকে বিয়োগ করতেছেন অথবা কাকে কি দিয়ে ভাগ করতেছেন এর উপর নির্ভর করে মান পরিবর্তন বা ফলাফল পরিবর্তন হয়ে যায়, কিন্তু যোগ এবং গুণের সময় আসলে এই ধরনের কোনো ঝামেলা হয় না। কার সাথে কার যোগ করতেছেন বা কার সাথে কাকে গুণ করতেছেন এর সাথে মানের কোনো পরিবর্তন আসলে হয় না। ওকে, পরের ম্যাটারতে যাই। দেখেন এটা তো আরো সহজ, 2023 সালে আসছে, এটা আপনারা মুখে মুখে বলেন। ঘাত মানে হচ্ছে পাওয়ার, -5 -5 -5 -5 অ্যান্সার হচ্ছে -5। -5 পাওয়ার হচ্ছে পাওয়ারের আগে যদি কোনো চিহ্ন থাকে সেটা সহই বলতে হয়। এক্স এর ঘাত মানে এক্স এর পাওয়ার, এক্স এর পাওয়ার মানে এক্স এর উপর দেখেন x⁻⁻5, এই সম্পূর্ণটা পাওয়ারটাই হচ্ছে আপনাদের ঘাত। এবার ঘাত বলুক, পাওয়ার বলুক, শক্তি বলুক, সূচক বলুক, সব আসলে একই কথা। বুঝতে পারছি? ঘাত যেই কথা, পাওয়ার একই কথা, শক্তি একই কথা, সূচক একই কথা। তো আপনাকে যেই নামেই বলুক না কেন অ্যান্সার আপনার -5 হওয়া উচিত। বুঝতে পেরেছি? আমাদের অনেক স্যার। সময় আমরা অ্যান্সার জানি, কিন্তু ওই যে নামগুলোর পার্থক্যের কারণে আমরা একটু কনফিউজড হয়ে যাই। যে ধরেন আপনি ঘাত জানেন, কিন্তু সূচক আর ঘাত যে একই জিনিস কোনো কারণে আপনি এটা জানেন না। কেন আপনি যদি এই নামের পার্থক্যগুলো একটু ক্লিয়ার থাকেন বা একটাকে অন্য নামেও চাইলে ডাকা যায়, তাহলে দেখবেন যে আপনার আসলে সমস্যা খুব একটা হবে না। পরেরটা দেখি। এই প্রশ্নটা দেখেন, x = যদি 3, y = যদি 5 হয়, তাহলে এখানে একটি বীজগণিত রাশি দেয়া আছে যে x-y² + 4ax এর মান নির্ণয় করেন। দেখি কত আসবে। কত আসবে? 64 64 একজন বলতেছেন 63, 64 একজন বলতেছেন 64। আচ্ছা দেখি কত আসে। আহ এই জায়গায় দেখেন, আমরা জাস্ট মানগুলো বসিয়ে অঙ্কটা করার চেষ্টা করি। x-y² x-y² মানে আমি যদি এখানে আপনি একটা কাজ করতে পারেন, আপনি যদি বলেন স্যার আমি কি সূত্র বসিয়ে করতে পারবো, আপনি চাইলে করতে পারেন। আপনি সরাসরি মান বসিয়ে করতে পারবেন, আপনি তাও করতে পারেন। আপনি যেভাবে করতে চান, আপনার কাছে যেটা সহজ মনে হয় দুইভাবেই করা যায়। আমি শুধু শুধু স্ট্রেট প্রথমে মান বসিয়ে করার চেষ্টা করি। এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান হচ্ছে 5, স্কোয়ার প্লাস 4 ইন্টু 3 ইন্টু 5, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে ভিতরে দেখেন কত আসে, -2² প্লাস এখানে কত 60, তাই না? তাহলে বাইরে দেখেন -2² কত, এর মানে কি দেখেন -2 গুণন -2, তাই না? তার মানে কি +4 না? তাহলে 4 জি স্যার। প্লাস 60 = 64। অ্যান্সার হচ্ছে এটা। আপনি এভাবেও করতে পারেন, অথবা আপনি যদি বলেন যে না স্যার আমি এটাকে সূত্র দিয়ে করব, হ্যাঁ আজমাইন প্লিজ বলেন। স্যার সূত্র দিয়ে করা যায় না? হ্যাঁ সূত্র দিয়ে আপনি করতে পারবেন। সূত্র দিয়ে করতে চাইলে আপনি x-y² সূত্র নেবেন। x-y² সূত্র কি? আপনি বলতে পারেন হচ্ছে এইভাবে নিতে পারেন। আচ্ছা x-y² প্লাস 4x, এটার তো একটা সরাসরি সূত্র আছে, এটা কার সূত্র বলেন? দেখেন আপনারা কি x প্লাস y² ফর্মুলা তো আমরা জানি যে x² প্লাস 2ab প্লাস b²। এটার একটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্ত হচ্ছে এরকম x-y² প্লাস 4x, এরকম একটা অনুসিদ্ধান্ত আছে। এই সম্পূর্ণটা সমান সমান x-y² প্লাস 4xy, এই সম্পূর্ণটাকে চাইলে আমরা সূত্রে একবারে x প্লাস y² লিখে ফেলতে পারি। x প্লাস y² মানে কত দেখেন তো, 3 প্লাস 5² সমান দেখেন তো 8² হয় কিনা, 8 কত 64। আপনি এভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। যারা সূত্র এবং অনুসিদ্ধান্ত অলরেডি পারেন বা জানেন, আপনারা চাইলে একবারে ওইভাবেই করে ফেলতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনি এভাবে করতে পারেন, সূত্র এটা করে করতে পারেন, সূত্র আপনি ভেঙে ভেঙেও করতে পারেন, আপনি যেইভাবে আপনার সুবিধা মনে করবেন। তবে আমার সাজেশন হচ্ছে ফাস্টেস্ট ওয়ে, সময় নষ্ট করা যাবে না, সবচেয়ে দ্রুতগামী যেটা হয় সেটাই আপনি করবেন। সবচেয়ে দ্রুতগামী আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সূত্র জানা থাকলে। ধরেন আপনি এই সূত্রটা জানেন, এটা অনুসিদ্ধান্ত, এটা আপনি বসালে শুধুমাত্র একটা যোগ করলেই হয়ে যাচ্ছে। এখানে দেখেন আপনি ভ্যালু বসাইছেন, মাইনাস হয়েছে, স্কোয়ার করছেন, আবার প্লাস করছেন, অনেকগুলো সংখ্যা যোগ বিয়োগে চলে আসে, গুণ চলে আসে, যোগ বিয়োগ। কারণ এখানে যদি আপনি সূত্রটা জানেন, শুধুমাত্র দুটো সংখ্যা যোগ করে স্কোয়ার করলেই অ্যান্সারটা বের হয়ে চলে আসে, শেষ। পরের ম্যাটটা দেখি, এটা তো আরো সহজ।
জেড সমান সমান এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু 3x প্লাস 7 হলে জেড এর মান নির্ণয় করো। এটা দেখি আপনি একটু চেষ্টা করেন তো, দেখি পারেন কিনা। এটা তো আপনাদের পারা উচিত, এটা তো সহজ না। সবাই দেখি ক্যামেরা অফ করে বসে আছে, আপনাদেরকে দেখিও না, আপনাদের সাথে ইন্টারাকশন হয় না। কষ্ট হলে ক্যামেরাটা অন করা তো ভালো, সবাই একটু ক্যামেরাটা অন করেন দেখি। শুধুমাত্র আপ্তাহি ক্যামেরা অন করেছে, আর কারো ক্যামেরা অন নাই। দু একজন আছে যারা পিছে থেকে জয়েন করেছে, সেটা আলাদা ব্যাপার। -8 -8, একজন বলছে -8। জামিল অ্যান্সার দিয়েছে -5। দেখি কত আসে। ইকরা বলেছে -8, ইব্রার বলেছে -8। আচ্ছা, আমরা একটু পরে দেখি অ্যান্সার কি আসা উচিত। আমাদেরকে জেড এর মান নির্ণয় করতে বলেছে। তো জেড এর মান নির্ণয় করার জন্য আমাদের আসলে এখানে দেখেন, এখানে এক্স এবং 3x, আমাদের এক্স এর মানটা আগে জানা দরকার। এক্স এর মান জানলে জেড এর মান ইজিলি বের হয়ে যাবে। এক্স এর মানের জন্য এখানে আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে, দেখেন x মাইনাস 3 সমান সমান 3x প্লাস 7। আপনি এইটাকে সমীকরণ করেন, সমীকরণ করলে আসলে বাকিটা বেড়ে যাবে। আমি এটাকে লিখতে পারি যে একবার একটু ঘুরিয়ে লিখলাম যে 3x প্লাস 7 সমান সমান x মাইনাস 3। একটু ঘুরিয়ে লিখি, তাহলে দেখেন 3x, এই এক্সটাকে এই পাশে নিয়ে আসলে হয় x, আর এখানে -3 ছিল, এটাকে ওই পাশে নিয়ে গেলে হয় -7। তাহলে দেখেন তো, টোয়াইস x ইকুয়ালস টু -10 হয়, যেটা কিনা x সমান সমান আসে -5। x এর ভ্যালু হচ্ছে -5। এখন x এর ভ্যালু যদি আপনি z এর ভ্যালু বের করতে বলি, z সমান সমান আবার হচ্ছে x মাইনাস 3। তাহলে x এর ভ্যালুটা আপনি এখানে বসান, z সমান সমান x হচ্ছে -5 আর এখানে হচ্ছে -3, সুতরাং z সমান সমান হচ্ছে -8। অ্যান্সার কিন্তু -5 না, আপনাকে এখানে আসতে হবে। x এর ভ্যালু বের করতে বলেন, আপনাকে z এর ভ্যালু বের করতে বলছে। বুঝতে পেরেছি সবাই? তাহলে অ্যান্সার হচ্ছে -8। জি স্যার, বুঝেছি। এটা 2022 সাল পর্যন্ত এসেছে, এরপরে আমাদের খুব বেশি আসলে পড়া নাই, আর দুই একটা ম্যাথ আছে। এই ম্যাথটা একটু করেন তো দেখি, এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং, 2021 সালে এসেছে। খুবই সহজ ম্যাথ, বাট ভেরি ইন্টারেস্টিং। x সমান সমান y সমান সমান 2z এবং x y z ইকুয়ালস টু যদি 256 হয়, তাহলে z এর মান কত? এটা যদি করতে পারেন তাহলে আসলে আপনাদের বীজগণিতের ধারণা আসলেই ক্লিয়ার। একটু করে তো দেখি। আর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ফর্ম যেহেতু ফিল আপ শুরু হয়েছে, আপনাদের অ্যাডমিট কার্ড আসার আগ পর্যন্ত কিন্তু উই আর নট শিওর যে আপনাদেরকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে কি দিবে না। সুতরাং কেউ যদি এখনো ক্যালকুলেটর রেগুলার বেসিসে ইউজ করতে থাকেন, এই চিন্তা করে যে আমাদের তো ক্যালকুলেটর ইউজ করতে দিবে, তাহলে আমি বলবো যে এই চিন্তা করবেন না। যদি ক্যালকুলেটর ইউজ করতে দেয় ভালো, যদি না দেয় পরে কিন্তু আপনার উপর বিপদ এসে পড়বে। সুতরাং ক্যালকুলেটর ছাড়াই ম্যাথ করেন, যদি আপনাকে ইউজ করতে দেয় তাহলে তো খুবই ভালো। আচ্ছা, জামিল বলেছে হচ্ছে 4, ইসমাইল বলেছে 64, ইকরা বলেছে 64। দেখি আর কি অ্যান্সার আসে। কাছাকাছি, সবাই কাছাকাছি গেছেন। আপ্তাহি অ্যান্সার কত আসছে? 4 আচ্ছা, আপ্তাহির অ্যান্সার আসছে 4। জামিল বলেছে 4, আর ইকরা 64 লিখেছে। আর অন্যদিকে আহ আর দুই একজন হচ্ছে এরকম 64 লিখেছে, ইসমাইল 64 লিখেছে। আচ্ছা, আমরা এই ম্যাথটা একটু করার চেষ্টা করি। কারেক্ট অ্যান্সার বলে দিই, কারেক্ট অ্যান্সার হচ্ছে 4। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে 4। কিভাবে 4 আসলো? ওকে, দেখেন আমাদের মূলত অঙ্ক হচ্ছে এই জায়গাটায়, বাকিগুলো হচ্ছে আমাদের সমাধানের প্রয়োজনে দেওয়া। এখন দেখেন, আমরা যদি এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এক্স ওয়াই জেড মানে তো সবগুলো গুণ, সমান সমান 256। এখন আমাদেরকে জেড এর মান বের করতে বলেছে। এক্স ওয়াই কে আমরা পরিবর্তন করে জেড দিয়ে কিছু লিখতে পারি কিনা দেখেন। এখানে দেখেন এক্স সমান সমান ওয়াই সমান সমান 2z, মানে এক্স ও 2z এর সমান, ওয়াই ও 2z এর সমান। তাহলে আমি এক্স এবং 2z যদি সেমই হয়, ওয়াই এবং 2z যদি সেমই হয়, এদের বদলে আমরা এক্স এর বদলে 2z লিখতে পারি, ওয়াই এর বদলে আমরা 2z লিখতে পারি, সরি, এক্স এর বদলে 2z লিখতে পারি, ওয়াই এর বদলে আমরা 2z লিখতে পারি। আর এই z যা ছিল সে তো আগের জায়গায় আছে, তার মানে 256।
এখন দেখেন এই তিনটা যোগ করলে গুণ করলে কি হয় দেখেন 4z³ ইকুয়ালস টু 256, এটা হয় কিনা। এখন বাকিটা হচ্ছে আপনাদের সমীকরণের উপর। 4z³ এখান থেকে আপনি z³ রেখে 4 কে যদি অন্য পাশে পাঠিয়ে দেন তাহলে এখানে গুণ আকারে আছে, সেটা উপরে গেলে ভাগ হয়ে যাবে। এই ভাগ দিয়ে আপনি যদি এখানে ভাগ করেন দেখবেন যে z³ সমান সমান আসতেছে 64। এখন আমাকে তো z³ এর মান বের করতে বলে নাই, আমাকে বলেছে z এর মান বের করতে। তাহলে z³ ইকুয়ালস টু 64, এটাকে চাইলে আমরা উভয় পক্ষকেই কিউবের আকারে লিখতে পারি। 64 এটাকে কোন তিনটি সংখ্যার গুণফল হিসাবে বা একসাথে লেখা যায় দেখেন তো, এটাকে 4³ লেখা যায় কিনা, মানে 4 টাইমস 4 টাইমস 4, 4 4 16, 4 16 64, এটা লেখা যায় কিনা, যায় তো। এখন এখানে দেখেন z³ সমান সমান 4³। এই জায়গাতে আমরা জাস্ট সিম্পলি বলি, যেহেতু দুই পাশে উপরে উপরে কিউব আছে, কিউব কিউব কেটে দেন z সমান সমান 4, এরকম আমরা জাস্ট বলার জন্য বলে ফেলি। কিন্তু আদতে ঘটনা আসলে এটা না। আদতে যেটা করতে হয়, উভয় পক্ষে আপনাদের কিউব রুট করতে হবে, কিউব রুট করতে হয়। এখন কিউব রুট অথবা স্কোয়ার রুট এটা আসলে আপনাদের ক্লাসে তো নাই, এটা আসলে ক্লাস সিনিয়র ক্লাসে, মানে নেক্সট ক্লাসের পড়াটা আর কি। সো ওই দিক দিয়ে চিন্তা করলে আমাদের এই ব্যাপারটা বা অঙ্কটা আসলে সহজভাবেই চিন্তা করা যায়। এখন এটার উপর ভিত্তি করে আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি, দেখি আপনাদের আইডিয়া আসলে কতটুকু। আমি যদি আপনাকে ধরি, এটাকে জিজ্ঞেস করি √a, এটার মান আসলে কত, কে বলতে পারবেন? আপনাকে যদি আমি এটা বলি যে √4, আপনি বলবেন যে স্যার মান হচ্ছে 2, এটা আপনি জানেন। কিন্তু √a এর মান আসলে কত? স্যার এ Sir, না, √a এর মান আসলে a না, sir, এখানে a divided by 2. a⁴ Sir, a divided by 2. a/2 না, এটাও না। √a এর মান হচ্ছে a⁻² এটা হচ্ছে a এর মান। তার মানে কি, এই √a এর মান হচ্ছে ½ এখন কেন হইলো একটু জাস্ট একটু ব্যাখ্যা করি। আমরা এরকম করি না, স্কোয়ার থাকলে √a দিয়ে স্কোয়ার রুটে কেটে সমান সমান a লিখে দিই, এরকম কাজ করি না? এই কাজটা কেন হয়? ধরেন √a স্কোয়ার থাকলো, এখন a² জায়গায় আমি a² লিখলাম, তাহলে এই √a এর মান কত বলেছিলাম? ½ তাই না? √a এর বদলে আমরা চাইলে ½ লিখতে পারি। এখন দেখেন তো উপরে দেখেন, এই 2 আর এই 2 কাটাকাটি গেলে থাকে কি a⁻1, যেটার মান কিনা a। ঘটনা আসলে মূলত এই জায়গাতে, কিন্তু আমরা বলি স্কোয়ার আর রুটে কাটাকাটি করে দাও। স্কোয়ার আর রুটে এমনি এমনি কাটাকাটি হয় না, স্কোয়ারের এবং রুটের একটা মান আছে। রুটের মান হচ্ছে যে কোনো কিছুর উপর রুট থাকলে তার মান হচ্ছে ½ ঠিক আছে? এই কারণেই কাটাকাটিটা হয়। যেমন এখানে যদি √4 যেটা, এটাকে আমরা 2 কিভাবে আসছে, √4 কে আমরা লিখতে পারি 2², ঠিক আছে? তাহলে এটা আসলে 2², আর এই √ওভার পাওয়ার মান হচ্ছে ½ এই 2 এই 2 কাটাকাটি গেলে অ্যান্সার আসে 2, এই কারণেই রুটের মান হচ্ছে 2, অন্য কোনো কারণে না। বুঝতে পারছি? এখন এটা আপনার হয়তো আপনাদের ক্লাসে খুব বেশি প্রয়োজন নাই, বাট দিস ইজ এটা আসলে আরো অরিজিনাল কারণ। এখন সেম জিনিসটা যদি আমি কিউবের ক্ষেত্রে করি, একটু আগে আমরা যেটা করতেছিলাম যে z³ সমান সমান ছিল 4³, তাহলে আমরা বলেছি দুই পাশ থেকে কিউব কেটে দেন, না ব্যাপারটা আসলে এরকম না। কিউব কাটতে হলে আপনাকে কিউব রুট করতে হয়, ব্যাপারটা দেখতে হচ্ছে এরকম। এখানে 3 কিউব রুট, কিউব রুটের ব্যাপারটা হচ্ছে যে z³ তো আগেই ছিল, এই কিউব রুটের বদলে দিলে উপরে আসবে 1/3, তাহলে এই 3 এই 3 কাটা যায়, অ্যান্সার আসে। এইভাবে জেডটা আসলে মূলত, অন্য কোনো ভাবে না। বুঝতে পারছি? এখন কিউব রুট তো আর আপনাদের সিলেবাসে নাই, তো কিউব রুটের দিকে আপনাদের জাস্ট এখন ওইভাবে চিন্তা করতে পারেন যে দুই পাশে যদি আমি কিউব রাখি তাহলে কিউবে কিউবে কেটে দিতে পারি। এটা এইভাবে সহজভাবে মনে রাখেন, আসলে খুব কঠিন করার দরকার নেই, বাট জেনে রাখা ভালো যে অরিজিনালি আসলে কোথা থেকে আসছে, এটা আপনার জানা থাকা উচিত। এই ম্যাটটা দেখেন তো করতে পারেন কিনা। a সমান সমান যদি -3, b সমান সমান -2 হলে 1/3a³ - ab + b² এর মান কত হবে? With e by 1. -9. So -11.
আপনি বলতেছেন হচ্ছে -11, দেখি আর কারো কোনো অ্যান্সার আসে কিনা। আমি নিজেও করে চেষ্টা করি। দেখেন 1/3, এটা তো 1/3 জায়গায় রইলো। a কিউব মানে হচ্ছে -3 -11. মাইনাস, দেখেন Sir, -11. আচ্ছা -11 দেখতেছি তারা। তাহলে এখানে আমাদের মাইনাস, এটা তো লিখলাম -ab, -3 ইন্টু বি এর মান কত, বি এর মান হচ্ছে -2, আর লাস্টে হচ্ছে -2 হোল স্কয়ার। ব্যাপারটা তো এরকমই, তাই না? তাহলে 1/3 এখানে কত, -3 কিউব মানে কত? বলেন -3 কিউব মানে কত? তো -27. -27, গুড, -27। আর এখানে দেখেন, এখানে যেহেতু গুণ আকারে আছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস প্লাসে মাইনাস, 3 দুগুণে 6, আর লাস্টে দেখেন এখানে 4। 4. তাহলে এখন যদি আপনি কাটাকাটি করেন, এটা দিয়ে এটাকে কাটেন, দেখবেন 3 নং 27 আসছে, -9 -6 প্লাস 4। তাহলে কত আসবে? -9 আর -6 হচ্ছে -15 প্লাস 4, যেটা কিনা অ্যান্সার আসে -11। এই হচ্ছে আপনাদের answer। বুঝতে পেরেছি। তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় আমরা করে ফেলি কি, 3 কিউবকে 27 না লিখে আমরা তাড়াহুড়া করে 3 3 9, এই কাজ কিন্তু করা যাবে না। এইটা করলে একদম মানে কবিরা গুনাহ হয়ে যাবে, এই ভুল করা যাবেই না। সুতরাং এই ভুল বা এরকম তাড়াহুড়া করতে গিয়ে এই কাপঝাপ করা যাবে না। 6 স্কোয়ারকে আপনি, আমি অনেক জায়গায় দেখছি স্টুডেন্ট 6 স্কোয়ারকে তাড়াহুড়া লিখতে গিয়ে 6 দুগুণে 12, 6 স্কোয়ার কি 12 নাকি 6 স্কোয়ার 36, এই ভুল করা যাবে না। এটা আপনি পারেন না এমন না, তাড়াহুড়া করতে গিয়ে বা খুব দ্রুত অনেক কিছু করতে গিয়ে বেখেয়ালির কারণে বা বেখেয়ালিপনার কারণে এরকম হয়ে যায়। সো অঙ্ক করার সময় ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল, যাতে কোথাও ঘাপলা না হয়। এই ম্যাথটা করেন তো দেখি, 2021 সালে আসছে এটা। হ্যাঁ, খুবই সহজ। উপরেরটা হচ্ছে 0, ঠিক আছে, এগুলো কিন্তু 0 দেখতে যদিও ডিগ্রির মতো মনে হচ্ছে, এটা 0 হবে কিন্তু। a⁴ প্লাস 2x⁴ প্লাস 2x⁴. 1 আছে কিন্তু স্যার 3. আচ্ছা, আপতাহি বলতেছে 3, ইব্রার বলতেছে a+4x। আচ্ছা, দেখি ঘটনা কি, আমরা একটু করে দেখি। আপনারা কি জানেন যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তার মান হয়ে যায় 1? 1. ইয়েস স্যার. তাহলে দেখেন তো, a⁴ এই সম্পূর্ণটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 2 এর জায়গায় 2 আছে, x⁴ সমান সমান 1, তার মানে ইনটু হচ্ছে 1 প্লাস এই সম্পূর্ণটার উপরে 0, তার মানে সম্পূর্ণটার মানই হচ্ছে 1। তাহলে তো ঘটনা দেখেন তো কি হচ্ছে, 1 প্লাস 2 প্লাস 1 ইকুয়ালস টু কত, 4। অ্যান্সার হচ্ছে 4। বুঝতে পেরেছি? ইয়েস এখন স্যার. আপনাকে যদি এটা প্রমাণ করতে বলা হয়, এটা পরীক্ষায় আসে যে a⁴ সমান সমান 1 প্রমাণ করো, কিভাবে প্রমাণ করবেন? এটা প্রুফ জানেন আপনারা, a⁴ কিভাবে 1 হলো? এটা কিন্তু না প্রুফ আছে। স্যার। আপনাদের আপনাদের কারো কাছে ক্লাস 7 এর বই থাকে, 7 এর বইটা বের করেন, ওখানে এই প্রমাণটা দেয়া আছে। এবং এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই জরুরি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। আপনি এটা জানেন, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, কিভাবে 1 হলো সেটা জানতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আমরা লিখলাম a⁴ ইকুয়ালস টু 1। এখন a⁴ এর বদলে আমরা চাইলে এই কাজটা করতে পারি, দেখেন তো। এটা না লিখে আমরা এইভাবে করি, দাঁড়া। ধরেন আমরা যদি a⁴m বা a⁴m সমান সমান কি 1 লেখা যায়? ইয়েস স্যার. কারণ একই ধরনের রাশি তো আমি দিলাম, তো দুটো কাটাকাটি গুলো তো 1ই হবে। ওকে, এখন আসি, দেখেন তো এই জিনিসটা, এটা তো একটা একটা বীজগণিতের ভাগ। যেহেতু আমাদের চলক একই রকম, এটাকে আমরা এই কাজ করতে পারি না, ভাগের সময় চলক যদি একই থাকে পাওয়ার গুলো বিয়োগ হয় না, তাহলে আমরা লিখতে পারবো না a⁴m - m সমান সমান 1 লেখা যায়? ইয়েস স্যার. তাহলে a⁴m - m মানে কত, a⁴ সমান সমান 1। এটাই হচ্ছে প্রমাণ। বুঝতে পেরেছি? এটা পরীক্ষায় এই খুবই ছোট্ট একটা প্রমাণ, এটা ক্লাস 7 এর বইতে আছে। এবং এটা আসলে পরীক্ষায় আসলে অনেক সময় দিয়ে দেয় যে সামথিং টু যে কোনো ⁴ সমান সমান 1 প্রমাণ করো। প্রমাণ হচ্ছে এই 3 লাইন, সে আর কোনো কিছুই না। ঠিক আছে, ওকে। জি স্যার, বুঝেছি। ওকে ফাইন। এরপর হচ্ছে এটা দেখেন, এটার মান তো সহজ, এটার মান কোনো মানই না, এটা করেন।
6x plus 5 সমান সমান 77 হলে x এর মান কত? স্যার 12 সহজ 12। এটা খুবই ইজি অঙ্ক। 6x equals to তাহলে 77 minus 5, স্যার 12 হবে 6x সমান সমান 70 কত 72, x সমান সমান 72 divided by 6, 6 12 72, সুতরাং x সমান সমান হচ্ছে 12, অ্যান্সার হচ্ছে 12। ওকে, এটা বলেন বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন কয়টি? স্যার 4টি চারটি। প্রক্রিয়া চিহ্ন সবারই 4টি। এখন সমান সমান, বড় নয় ছোট নয়, এগুলো সাহায্যকারী প্রক্রিয়া, সাহায্যকারী প্রতীক এগুলা, বা সম্পর্ক প্রতীক, এগুলো প্রক্রিয়া চিহ্ন না। এটা বলেন a মাইনাস বি থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে? a প্লাস b সামিয়া বলেছে a প্লাস ডি, দেখি। নো স্যার a নো স্যার প্লাস b হবে a minus b। a মাইনাস বি হবে। আপনাকে যদি আমি বলি 5 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে, আপনি বলবেন 5 বিয়োগ করলে শূন্য হবে। একই জিনিস থেকে, একটা থেকে যেই রাশি আছে ওটা থেকে সেই রাশি বিয়োগ করলেই তো বিয়োগফল শূন্য হবে। এখানে তো এই যে বললাম অঙ্ক, এটা একেবারে মানে সহজ সহজ কথা। আমি যদি আপনাকে বলি 10 থেকে কত বিয়োগ করলে শূন্য হবে, আপনাকে তো 10ই বলতে হবে। 10 থেকে আপনি 10ই বিয়োগ করবেন, তাহলে অ্যান্সার শূন্য হবে। তাহলে a মাইনাস বি থেকে a মাইনাস বি বিয়োগ করতে হবে, তাহলেই শূন্য হবে। কোশ্চেনটা কিন্তু এতটুকুই, যা আছে ঠিক তাই বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে। এটাকে খুব বেশি চিন্তা ভাবনা করা যাবে না। আপনি প্র্যাকটিক্যালি করে দেখি, ধরেন a মাইনাস বি আছে, এটা থেকে আমরা আবার a মাইনাস বি বিয়োগ করতে চাই, তাহলে এই বিয়োগফল শূন্য আসে কিনা দেখেন। a মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, দেখেন a এর সাথে a কাটা, b এর সাথে b কাটা, শূন্য হয়েছে, শেষ। প্রশ্নটা কিন্তু এটাই যে a মাইনাস বি থেকে, সহজ কথায় 5 থেকে বা কত থেকে কত বিয়োগ বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে, যা আছে তা থেকে ওই এক্স্যাক্টলি তাই বিয়োগ করলে বিয়োগফল শূন্য হবে। তো এটা নিয়ে অনেক সময় কি যে কি a প্লাস বি হবে নাকি a প্লাস a হবে মাইনাস বি হবে, অনেক চিন্তায় পড়ে যায়। না, এত চিন্তা, খুব সহজ অঙ্ক, খুবই সহজ প্রশ্ন, সহজ ভাবে দেখেন, ঠিক আছে? সহজ প্রশ্নকে সহজ ভাবে দেখেন, কঠিন করা যাবে না। এই ম্যাথটা দেখেন, 2x plus 3y divided by 5z into 3y minus 4b, এখানে কয়টি পদ আছে? তিনটি। পদ সংখ্যা আছে 3টি। স্যার কারণ আমরা 3টি কারণ আমরা জানি পদ সংখ্যা হচ্ছে যোগ বিয়োগ দিয়ে নির্ণয় করা হয়। এখানে একটি, এখানে একটি, আর লাস্টে একটি। বা পদ সংখ্যা নির্ণয়ের আরেকটা সহজ উপায় হচ্ছে, যদি এখানে গুণ বা এখানে কোনো সদৃশ পদ বিসদৃশ পদ এরকম কোনো ঝামেলা না থাকে, তাহলে আপনি শুধুমাত্র যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন কয়টি আছে সেটা দেখতে পারেন। দেখেন এখানে যোগ এবং বিয়োগ, টোটাল যোগ এবং বিয়োগ কয়টি আছে? 2টি। যতটি যোগ বিয়োগ থাকে তার সাথে 1 যোগ করলে যা হয় তত সংখ্যকই পদ আছে, শেষ। আপনাকে আর গুনতে হবে না, ঠিক আছে, শেষ। স্যার 3y আর -4y সদৃশ পদ না? কোনটা? 3y minus 4v, আর এটা তো, এটা তো সম্পূর্ণটা একসাথে না, এটা তো সম্পূর্ণ একটাই পদ, গুণ ভাগ হচ্ছে না। এটা কত হবে? 6y divided by 5z এরকম হবে। তো এটা তো সেমই হবে, এটা তো পুরোটাই একটাই পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, 3টা পদ। Yes, sir. ওকে, এটা দেখেন x/4 কে 4/x দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 1। এভাবে 1 হলো, স্যার ভাগ করে যে বললেন, আবার বলো 1। Sir, 2x divided by 16. x/4 কে আপনি ভাগ করবেন 4/x দিয়ে, তাহলে কিভাবে 1 হলো? x/4 গুণ চিহ্ন হয়ে এটা চিহ্ন উল্টা যাবে না, x উপরে নিচে এটা, তাহলে কি হবে? x²/16, অ্যান্সার তো এটা হবে। Sir, এই যে ভুলটা এখানে, আমি যদি বলতাম xy কে এটা দ্বারা গুণ করলে কি হবে, গুণ করলে আপনার দুইটা সমান সমান হয়ে অ্যান্সার 1 হতো। কিন্তু এখানে তো গুণ করতে বলে নাই, ভাগ করতে বলছে, ভাগ করলে তো আপনার ভগ্নাংশ উল্টে যাবে, তাই না? সো এই যে দেখেন, আপনি কিন্তু জানেন এটা অ্যান্সার খুবই সহজ, কিন্তু ওই যে দেখে মনে হয়েছে 1, আনসার এমন, অ্যান্সার কিন্তু 1 না। এই প্রশ্ন ক্যালকুলাস ভর্তি পরীক্ষা প্রশ্ন এক্সাক্ট এরকমই হয়, একেবারে সহজ প্রশ্ন, কিন্তু আপনি তাড়াহুড়া করতে গিয়ে ভুল করেন। এই কোশ্চেনটা দেখেন, এর মান যদি -2 হয় তাহলে -a হোল কিউব এর মান কত? -8। sir, 8.
দেখি কত আসে, মাইনাস, এই জায়গায় দেখেন, -8 দেখি এখানে দেখেন, এই মাইনাসটা তো এখানে রয়ে গেল। আচ্ছা আমি একবার লিখি, মাইনাস এ কিউব লিখি, দেখেন এই মাইনাসটা এখানে রয়ে গেল, এই মাইনাসও মাইনাসের জায়গায় থাকবে। এর মান কত? এর মান হচ্ছে -2 ইন্টু -2 কিউব। তাহলে দেখেন কি আসে, মাইনাস এখানে 2 কিউব, অ্যান্সার আসে -8। বুঝতে পারছি? এই যে Yes, sir. ভিতরে এর মান কিন্তু নিজেই -2, তাহলে এই মাইনাসটা কিন্তু এইটা আর এটা সেম জিনিস না, এটা অলরেডি আছে, এটার পরে আবার -2 হবে। সো এই জায়গাতে হচ্ছে ভুলটা হয়ে যায়, আমরা তা মনে করি যে এখানে যেহেতু মাইনাস আছে -2 দিলেই তো হয়ে যাচ্ছে না। সো এই ব্যাপারটাও একটু খেয়াল করে লিখতে হবে। 2021 সালের প্রশ্ন। পরম মান আপনারা করেছেন, অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান। পরম মান যদি করে থাকেন এটা করেন তো দেখি পারেন কিনা। পরম মানের কাজ হচ্ছে এই যে লম্বা লম্বা ব্র্যাকেটের মতো দেখতে, পরম মানের কাজ হচ্ছে এর ভিতরে যাই থাকুক না কেন সবাইকে সে ধনাত্মক করে ফেলে, মাইনাস থাকলে সেটাকে প্লাস করে ফেলে, প্লাস থাকলে তো প্লাস করবেই। তবে সাধারণত পরম মান হচ্ছে ওই ব্র্যাকেটের মতোই কাজ করে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যেরকম কাজ করে, ওপেনিং ক্লোজিং অনেকটা ওইরকম আর কি। পরম মান এতটুকু একটা মান, এতটুকু একটা মান, আর ভিতরে আরেকটা মান, তাহলে এটাকে দেখেন তো কি হবে, এই ভিতরের 5 মানটা, হবে স্যার 5 এটা দেখেন -2, আমরা জাস্ট একবার লিখি, আর এখানে -9 এরকম। এবার ভিতরে এই যে আমি যে ব্র্যাকেটটা তুলে দিই, এই -2 তে হয়ে যাবে +2, মাইনাস এই যে -9 হয়ে যাবে +9। তাহলে এখানে কত আসে বলেন, কত আসে? -7 আসে না, সমান সমান অ্যান্সার 7। 5 কিভাবে আসলো আপনাদের? তো এটা -3 হবে ফার্স্ট লাইনে। কোনটা -3 হবে? স্যার প্রথম লাইনে। কিভাবে -3 হয়? 1 আর -3 তো তাহলে -2 হবে না? ও এখানে তো অলরেডি আপনাকে এই এতটুকু যোগ তো করতেই হচ্ছে, তাহলে 1 থেকে -3 তো -2 আসে। এই -2 যখন ব্রেকেট উঠে যাবে, -2টা +2 হয়ে যাচ্ছে, -9টা +9 হয়ে যাচ্ছে, আর এই বিয়োগ চিহ্নটা হচ্ছে এখানে জায়গায় এখানে রয়ে গেল। এরপর 9 থেকে আপনি 2 বাদ দেন, -7। এবার -7 যেহেতু পরম মানের ভিতরে, বাইরে আসলে শুধুমাত্র +7, অ্যান্সার হচ্ছে +7। ওকে, পরের ম্যাথটাতে যাই। আচ্ছা এখানে আরো অনেকগুলো ম্যাথ আছে, আমাদের আসলে অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, আরো লম্বা করতে গেলে আপনারা ক্লাস শেষ করতে পারবেন না। আমি একটা দুইটা প্রশ্ন আছে, আমি একটু দেখে আপনি সেটা এই যে প্রশ্নটা, এইটা আপনারা একটু বলেন তো কি হবে, লাস্ট কোশ্চেনটা। এটা 2020 সালে এসেছিল। একটি ভগ্নাংশ যদি পি হয় এবং তার গুণাত্মক বিপরীত ভগ্নাংশ যদি হয় কিউ, তাহলে পি কিউ এর মান কত হবে? So 1. 1। কিভাবে 1? কারণ আমরা একটা কথা জানি, 1 যে হবে কোনো স্যার যে কোনো ভগ্নাংশ এবং তার বিপরীত ভগ্নাংশের গুণফল হচ্ছে 1, তাই না? সহজ করে যদি বলি যে 4/2, 4/3 দিলাম, তাহলে বিপরীত ভগ্নাংশ কত? 3/4, কাটাকাটি করলে দেখবেন যে 1 আসছে। যে কোনো ভগ্নাংশ এবং তার বিপরীত ভগ্নাংশের গুণফলের মান হচ্ছে 1। তো আপনাকে বলেছে পি হচ্ছে একটি ভগ্নাংশ আর কি হচ্ছে তার গুণাত্মক বিপরীত ভগ্নাংশ, তাহলে দুইটার গুণফল কত হবে? ডেফিনেটলি 1 হবে। এখানে পি কিউ গুণ ভাগ করার কোনো জায়গা নাই, আপনাকে খালি মাথায় রাখতে হবে পি এবং কিউ হচ্ছে একটা আরেকটার গুণাত্মক বিপরীত ভগ্নাংশ, এবং বিপরীত ভগ্নাংশের গুণফল সবসময় 1 হয়, অ্যান্সার হচ্ছে 1। এখানে অঙ্ক করার কোনো জায়গাই নেই, আপনি পি কিউ এর মানও কোথাও দেন আপনি বেরও করতে পারবেন না, সুতরাং অ্যান্সার হচ্ছে 1। বুঝতে পেরেছি? ওকে। Yes, sir. এটা এটা তো আপনারা জানবেন, এটা কত, এটার ভ্যালু কত বলেন? Sir, a to the power 4. এ টু দি পাওয়ার 4, সহজ জিনিস, a to the power 4 এ টু দি পাওয়ার 4। আচ্ছা আমরা হচ্ছে আমি আপনাদেরকে চ্যাট বক্সে একটা ছোট্ট একটা লিঙ্ক দিই, হ্যাঁ এই লিঙ্কটা হচ্ছে একটা স্পট টেস্ট, ছোট একটা 5 মার্কের একটা এক্সাম। আমরা যা পড়লাম এটা আসলে কি অবস্থা না অবস্থা একেবারে সহজ, একেবারে সহজ জিনিস, যা পড়লাম এর মধ্যে থেকেই, বাইরে কোনো কিছু না। একটু জাস্ট কুইকলি আপনারা দেখেন অ্যান্সারটা দিতে পারেন কিনা। আমি একটু চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনাদের নাম, একটু কন্ট্যাক্ট নাম্বার, আপনার বাংলা ভার্সন না ইংলিশ ভার্সন সিলেক্ট করে 3টা প্রশ্ন দেওয়া আছে 5 মার্কের, দেখেন একটু সাবমিট করার চেষ্টা করেন সবাই পারেন কিনা। আচ্ছা আমাদের মেইন আপনারা ওই স্পট টেস্টটা দেন, আর এর মাঝখানে অলরেডি আমাদের ক্লাস আসলে এখানেই শেষ করতেছি। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রিপারেশন আসলে অনেক বড় জিনিস,
এক ক্লাসে অর্থাৎ 1 ঘন্টার ক্লাসে আসলে পড়া শেষ করা পসিবল না, একেবারেই সম্ভব না। তারপরে আমরা চেষ্টা করেছি একটা নির্দিষ্ট টপিক ধরে বিগত বছরের প্রশ্নগুলো সম্পর্কে একটু আলোচনা করতে, এতে একটা আইডিয়া পাওয়া যায় যে মূলত প্রশ্ন আসলে কিরকম হয়, কোন ধরনের হয়, এইভাবে একটা আইডিয়া আপনাদের পাওয়া যায়। আশা করব আপনাদের অল্প ছোট হলেও কম হলেও যতটুকু হয়েছে আপনাদের হেল্প করতে পেরেছি। আমাদের আরো কিছু ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস আছে বিভিন্ন সাবজেক্টে। নেক্সট সম্ভবত বাংলার উপর একটা ক্লাস হবে, রিটেন পার্টের উপর আরেকটা ম্যাথের ক্লাস হওয়ার কথা, ইংরেজি ক্লাস হওয়ার কথা। সো আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যদি আপনারা একটু অ্যাক্টিভ থাকেন, সেখানেই ক্লাসের আপডেটগুলো দেওয়া হয়। এছাড়া আমাদের সাথে যে কোনো সময় এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বা আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যে কোনো বিষয়ে যোগাযোগ হেল্প চাইলে করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের হেল্প করার। আমাদের ফ্রি ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের সাথে শীঘ্রই আবার দেখা হবে। সবার পরীক্ষা ভালো হোক, সবার জন্য বেস্ট অফ লাক। আশা করি সবাই রিটেনে চান্স পান। রিটেনে চান্স পেলে ভাইবাতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।